আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি চতুর্থ অধ্যায়ের সিকিউ সলভ ক্লাসে। দেখো, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে সকল টাইপ থেকে কোশ্চেন হয় চতুর্থ অধ্যায়ে, এই সকল সিকিউ আজকে সলভ করব। ঠিক আছে, আসো শুরু করি। দেখো, এরপর হচ্ছে কি চ্যাপ্টার 4টার নাম দেখো, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। দেখো, এই চ্যাপ্টার থেকে থিওরি এবং কোড দুই রকম কোশ্চেনই হয়। যেরকম গত বছর ঢাকা বোর্ড 25-এ স্টুডেন্টরা একটা শক খাইছিল। ওরা ধরো অনেক বড় বড় কঠিন কঠিন কোড করে গেছে, কিন্তু কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ থিওরি কোশ্চেন। ঠিক আছে, তো এই পুরা পার্টটাই হচ্ছে আমরা পড়বো। সেখানে হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলতে কোড যেটা আছে আর কি, এই দুইটা পার্টি আমরা পড়বো। এখন একটা জিনিস একটু খেয়াল করো, দেখো এই যে থিওরি বা কোড, এখানে কয়েকটা নির্দিষ্ট টপিক আছে। সেই টপিকগুলো সব আছে আজকের ক্লাসে কভার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আসো। দেখো, শুরুতে একটু শিকনফলটা বিশ্লেষণ করে নিই। দেখো, এই চ্যাপ্টার ফার্স্টে কি বলতেছে, ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েব ডিজাইনের ধারণা বলতে কি, ওয়েব ডিজাইনের কিছু বেসিক জিনিসপত্র আছে। সেটা হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কত প্রকার, ওয়েবসাইট কত প্রকার। ঠিক আছে, এই একটা জিনিস আছে, ওয়েব পেজ কত প্রকার, ওয়েবসাইট কত প্রকার। তারপরে আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, সার্চ ইঞ্জিন কি। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্রাউজার কি। তারপর ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, ক্লায়েন্ট সার্ভার। ঠিক আছে, আবার ওয়েব পেজে দুইটা অংশ থাকে, হেড আর বডি। এই সম্পূর্ণ জিনিস হচ্ছে এইটা। এই যে দেখো, 25 সালে এই যে ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ডে কোশ্চেন হয়েছে, সিলেট বোর্ড, মানে এখান থেকে কোশ্চেন থাকে থিওরি থেকে। এরপর দেখো, এটাও থিওরি। ওয়েবসাইটের কাঠামোটা 4 প্রকার: লিনিয়ার কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, আরটা হচ্ছে হাইব্রিড কাঠামো। এই 4টা কাঠামো পড়লে দেখো, এখান থেকে এই যে দেখো, এই যে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, 25 সালে 3টা বোর্ডে কোশ্চেন আসছে। ঠিক আছে, এরপরে খেয়াল করো এইচটিএমএল এর ধারণা। এখান থেকে হচ্ছে এইচটিএমএল এর ধারণা, যে এইচটিএমএল কিভাবে লিখতে হয় কি দেখি, মেইন যে স্ট্রাকচার, এবং সব থেকে বেশি কোশ্চেন আসে যে এখান থেকে। এটার ভিতরে অনেকগুলো টপিক আছে। দেখো, এর ভিতরে ঢুকলে সবার ফার্স্টে আছে টেক্সট ফরম্যাটিং, হেডিং, লিস্ট, ইমেজ, হাইপারলিঙ্ক, টেবিল। এই জিনিসগুলো লিস্ট, এই জিনিসগুলো হয়। এখন দেখো, ধরো প্রত্যেকটা জিনিস তো ইন্ডিভিজুয়ালি আমাদেরকে শিখতে হয়। লিস্ট শিখতে হয়, টেক্সট ফরম্যাটিং শিখতে হয়, তারপরে হচ্ছে হেডিং শিখতে হয়, হাইপারলিঙ্ক, ইমেজ, আলাদা আলাদা করে শিখতে হয়। কিন্তু পরীক্ষার হলে আলাদা করে লিস্টও আসতে পারে, আলাদা করে ইমেজও আসতে পারে। তো কিন্তু সব থেকে বেশি কোশ্চেন হয় টেবিল থেকে। টেবিলের ভিতরে ইমেজ, টেবিলের ভিতরে লিস্ট, টেবিলের ভিতরে হাইপারলিঙ্ক, টেবিলের ভিতরেই তোমার হচ্ছে টেক্সট ফরম্যাটিং, এরকম আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা আর কি দেখবো। আর আরেকটা জিনিস হচ্ছে এই ওয়েবসাইট পাবলিশিং এর কয়েকটা ধাপ আছে। যেমন ডোমেইন নেম রেজিস্ট্রেশন, তারপর হোস্টিং করা, তারপর পাবলিক করা, এরকম কিছু ধাপ আছে আর কি। ঠিক আছে, সেইগুলো। তো দেখো, কোশ্চেনগুলো পড়া শুরু করি। ফার্স্ট একটা কোশ্চেন দেখো, অনেক বড় একটা কোশ্চেন, এটা তোমাদের বোর্ড বইয়ের কোশ্চেন আর কি। ঠিক আছে, অনেক বড় একটা কোশ্চেন এখানে দেওয়া আছে। এই কোশ্চেনটা সলভ করতে পারলে না, দেখবা তোমার অনেক কিছু সলভ হয়ে যেতেছে। দেখো, এখানে উদ্দীপক দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে এই টেবিলের জন্য কিছু শর্ত দেওয়া আছে, নিচে একটা কথা লেখা আছে। সেটা বলতেছে কি, দেখো এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আমাদের শিক্ষক ক্লাসে ওয়েব ডিজাইন ও এইচটিএমএল অধ্যায় পড়ানোর শেষে ফাহিমকে নিচের চিত্রের মতো একটা ওয়েব পেজ তৈরি করলো। এই নিচের চিত্রটা একটু উপরে চলে আসছে আর কি এখানে। হ্যাঁ, যে এই চিত্রের মতো একটা ওয়েব পেজ তৈরি করতে বললেন, যেখানে টাইটেল XYZ, এই যে এই জিনিসটা একটু মাথায় রেখো। হ্যাঁ, যে টাইটেল XYZ, যখনই উদ্দীপকে কোথাও আমাদেরকে টাইটেল বলে দেয়, তখনই ওয়েবসাইটে হেড অংশের কাজ আসে। তা না হইলে হেড অংশের কাজ থাকে না কোডের সময়। হ্যাঁ, এটা মাথায় রেখো। লেখাটি প্রদর্শিত হবে। ফাহিম ওই পেজটি তৈরি করে হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েবসাইট কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। নির্দিষ্ট সময় পরে এটা আবার হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখতেছি। এবারে খেয়াল করো, ফার্স্টে কোশ্চেন বলছে এইচটিএমএল ট্যাগ কি। এটা তোমরা জানো, এইচটিএমএল এই যে কৌণিক বন্ধন, এইটার মধ্যে যখন কোনো কিওয়ার্ড লেখা হয় তখন সেটাকে কি বলা হয়, ট্যাগ বলা হয়, তাই তো। এরপর দেখো, আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম এক নয়, ব্যাখ্যা করো। এটা তোমরাও বুঝতেছো, আইপি অ্যাড্রেস হচ্ছে কি একটা ওয়েবসাইটের ঠিকানা, ডোমেইন নেমও ওয়েবসাইটের ঠিকানা, কিন্তু দুইটা আলাদা। সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা হচ্ছে নাম্বার, নিউমেরিক, এটা নাম্বার দিয়ে লেখা হয়, আর ডোমেইন নেমটা কি অ্যালফাবেট দিয়ে লেখা হয়, তাই না। সুন্দর মতো লিখে ফেলবা। হ্যাঁ, পার্থক্যটা এবার খেয়াল করো। বলতেছে ফাহিম এইচটিএমএল ফাইলটি কিভাবে তৈরি করতে পারে, ব্যাখ্যা করো। তার মানে এই যে যে উদ্দীপকটা, এটা এখন আমাদেরকে এইটার মতো করে করতে হবে। সবার প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে আমাদেরকে কিন্তু বলে দিছিল, টাইটেল বলে দিছিল। টাইটেলে কি থাকবে, XYZ। তাহলে এই ওয়েবসাইটটার টাইটেলটা একটু আমরা মাথায় রাখি। টাইটেলটা হচ্ছে কি, XYZ, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। আর কি বলতেছে দেখো, এই একটা টেবিল দেওয়া আছে, টেবিলে কিছু শর্ত দিছে। শর্ত বলতেছে গুগল এবং ইয়াহু লিস্ট আকারে, এই যে দেখো 1 2 দিয়ে একটা লিস্ট আছে। হ্যাঁ, একটা লিস্ট আকারে আছে, এবং হাইপার লিঙ্ক করা থাকবে। তার মানে কি, ধরো গুগলে ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে নিয়ে যাবে, ইয়াহুতে ক্লিক করলে ইয়াহুর ওয়েবসাইটে নিয়ে যাবে। আর কি বলতেছে, ম্যাপ.জেপিজি নামে, ম্যাপ.জেপিজি, এটা যে, হ্যাঁ ফন্টের কারণে যে রায় মনে হচ্ছে,
কি বলছে দেখো, ম্যাপ ডট জেপিজি একটি ছবির ফাইল যার সাইজ 100x80। তার মানে দেখো ওই ম্যাপ ডট জেপিজি ওইখানে একটা ছবি হবে যার উইথ হচ্ছে 100 আর হাইট হচ্ছে 80, এবং বাংলাদেশ ডট এইচটিএমএল এর সাথে হাইপারলিংক করা থাকবে। তার মানে দেখো এই যে ম্যাপ ডট যে ছবিটার উইথ হবে 100, হাইট হবে 80, এবং ছবিটাতে ক্লিক করলে বাংলাদেশ ডট এইচটিএমএল এ নিয়ে যাবে। আর কি বলতেছে, আইসিটি লেখাটি মাঝখানে হবে এবং হেডিং সাইজ 2 হবে। এই যে আইসিটি লেখাটার হেডিং সাইজ 2 হবে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদেরকে বলছে। এখন দেখো এটার জন্য আমরা কি করব, XYZ কইম গেল, ঠিক আছে। এটার জন্য হচ্ছে এখন ধরো আমরা কোড লিখবো, ঠিক আছে। কোডটা একটু লিখতেছি, ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ। কোডের ফরম্যাটটা দেখো, এই যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আমরা লেখা শুরু করব কি দিয়ে, আমরা লেখা শুরু করব হচ্ছে ডক টাইপ এইচটিএমএল দিয়ে। কি দিয়ে লেখা শুরু করব, ডক টাইপ, এই যে শুরুতে এরকম লিখবো ডক টাইপ এইচটিএমএল। এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে এইচটিএমএল ভার্সন 5 এটা আমরা লিখতেছি, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো, এরপরে যাই হচ্ছে আমরা এইচটিএমএলটা শুরু করব। এখন দেখো একটা ওয়েব পেজে না দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে কি বডি অংশ, ঠিক আছে। এখন দেখো যখনই এই যে বললাম না এটা হচ্ছে আমাদের টাইটেল দিয়ে দিছে XYZ, যখনই উদ্দীপকে কোথাও টাইটেল বলে দিবে তখন হেড অংশের কাজ করতে হয়, আর টাইটেল না বললে হেড অংশটা বাধ্যতামূলক না। তো দেখো যেহেতু আমাদেরকে টাইটেল বলে দিছে, টাইটেলটা থাকে হচ্ছে হেড ট্যাগের মাঝে, কিসের মধ্যে, এই যে হেড এর ওপেনিং ট্যাগ এটার মাঝখানে আরেকটা ট্যাগ থাকে, তার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। এই টাইটেলের শুরু এবং এর মাঝখানে টাইটেলটা লিখতে হবে, যে XYZ, এই টাইটেলটা লিখে টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হবে, তাইলেই এটা টাইটেল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে হেড অংশটা ক্লোজও করে দিব আমরা, ঠিক আছে। এই হচ্ছে ধরো আমাদের কি, এই হচ্ছে শুরু করলাম। এরপরে দেখো যাবতীয় কাজ থাকে হচ্ছে বডি ট্যাগের মধ্যে। ওয়েব পেজের যাবতীয় কাজ হয় কার মধ্যে, বডি ট্যাগের মধ্যে। তাইলে এখানে একটা এই বডি ট্যাগ শুরু করলাম, হেড যেখানে শেষ সেখানেই বডি ট্যাগ শুরু। বডি ট্যাগ শুরুর পরে দেখো এই পুরো জিনিসটা কি আছে, আমাদের একটা টেবিল আছে, তাই না। তাহলে এখানে আমরা একটা টেবিল ট্যাগ দিয়ে শুরু করব। কি দিব, টেবিল ট্যাগ। এই যে বডি ট্যাগের মধ্যে আমরা শুরু করলাম টেবিল ট্যাগ দিয়ে। দেখো টেবিলের ভিতরে আসলেই দুইটা ট্যাগ বাধ্যতামূলক লিখতে হয়, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে সেল স্পেসিং। বর্ডারটা হচ্ছে কি মার্জিন রেখা, দেখো টেবিলের মার্জিন রেখা কয় দাগ আছে, এক দাগে আছে, তাহলে বর্ডার ভ্যালু কি হবে 1। আর কি বলতেছে, সেল স্পেসিং, সেটা হচ্ছে টেবিলের এই ধরো এইটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, সেলগুলোর মধ্যে কি কোনো গ্যাপ আছে, কোনো গ্যাপ নাই, কিন্তু সেলগুলো একজন আরেকজনের সাথে লেগে আছে। তো এই দুইটা জিনিস লিখতে হবে, তো সেটা লিখবো। দেখো টেবিলের ভিতরে অ্যাট্রিবিউট লিখবো, টেবিলের বর্ডার ইকুয়াল 1, যে এই টেবিলটার বর্ডারের সাইজ কি হবে, এক দাগের মার্জিন রাখা আছে। আর লিখবো হচ্ছে কি সেল স্পেসিং 0। আর কি লিখতেছি, সেল স্পেসিংটা হচ্ছে 0, যে সেল স্পেসিংটা 0, যে কোনো সেলগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, ঠিক আছে। এইবার দেখো টেবিলের ভিতরে প্রথম সারির কাজ হবে হচ্ছে কি টিআর, টেবিল রো দিয়ে। টেবিলের কাজগুলো কি সবসময় সারি ধরে দেওয়া হয়, তো দেখো এই হচ্ছে প্রথম সারিটা, হ্যাঁ। প্রথম সারিটাতে একটা জিনিস একটু খেয়াল করো, এই টেবিলে দেখো এই যে এই বরাবর একটা দাগ যাওয়ার কথা ছিল, তারপর এই বরাবর একটা দাগ যাওয়ার কথা ছিল। এখন দেখো এই যে গুগল আর ইয়াহু, এই যে ঘরটা, এই ঘরটা কি হয়েছে বলো তো, এই ঘরটাতে দুইটা কলামকে একত্রিত করছে না, তাহলে কল স্প্যান করছে, আর লেখাটা কি মাঝ বরাবর চলে আসছে, তাহলে কি অ্যালাইন সেন্টার হয়েছে। সেম ভাবে এই যে ছবিটা দেখো, কল স্প্যান 2 করছে এবং মাঝখানে চলে আসছে, তাহলে অ্যালাইন কি হয়েছে, সেন্টার হয়েছে। তাহলে দেখো সেইটার জন্য আমরা এখন কোড লিখবো। খেয়াল করো টিআর এর ভিতরে প্রথম সারির প্রথম যে টিডিটা মানে ওই যে গুগল আর ইয়াহুর ঘরটা, এই ঘরটাতে কি হয়েছে, এই ঘরটাতে হয়েছে কল স্প্যান 2 হয়েছে, কল স্প্যানের ভ্যালু কত হয়েছে 2, এবং এটা কি মাঝখানে আছে না, তাইলে আমি এখানে লিখতেছি হচ্ছে কি অ্যালাইন সেন্টার। কি লিখতেছি, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। লেখার পরে দেখো এখানে আমাদেরকে শর্ত দিয়ে দিছিল গুগল আর ইয়াহুটা লিস্ট আকারে থাকবে এবং হাইপার লিঙ্কও থাকবে। তাহলে দেখো ফার্স্টে লিস্ট আকারে দিচ্ছি, এটা কি আছে অর্ডার লিস্ট না, অর্ডার লিস্ট কোন ট্যাগ দিয়ে শুরু করতে হয়, ওএল। আর ওএল এর কি দেখো আমি কোনো টাইপ লিখলাম না, কেন, কারণ 1 2টা ডিফল্ট, যদি এবিসি হইতো তাহলে টাইপ লিখতাম এবিসি এরকম, ঠিক আছে। যেহেতু 1 2 আছে তাই আমি আর টাইপ লিখলাম না। দেখো ওএল এ যে প্রথম এলআইটা লিখতেছি, ওএল এর ভিতরে এলআই দিয়ে কি লিস্টের প্রথম উপাদানটাকে গুগল, কিন্তু গুগলটা হাইপার লিঙ্ক আছে, তাইলে এইখানে এসে আবার আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি হাইপার লিঙ্কের করার জন্য। এরপরে বাধ্যতামূলক অ্যাট্রিবিউট কি লিখি আমরা, এইচআরইএফ এর ভিতরে কি লিখি, লিঙ্ক। এখন দেখো গুগলের লিঙ্ক কি দেওয়া আছে, দেয় নেই। গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউব, পিপিলিকা এইগুলো হইলে না লিঙ্ক দিবে না, কারণ এইগুলোর লিঙ্ক তোমার জানা উচিত, ঠিক আছে, এই জন্য। তাহলে দেখো গুগলের লিঙ্কটা কি, গুগলের লিঙ্কটা হচ্ছে যে এইটা https://www.google.com এই ধরো লিখলাম, হ্যাঁ, google.com লেখার এখানে
হ্যাঁ, এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে শুরু হইলো। এরপরে শব্দটা কি? শব্দটা হচ্ছে গুগল। শব্দটা কি? শব্দটা হচ্ছে গুগল। এই গুগল লিখলাম, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম, এলআই ট্যাগ ক্লোজ করলাম, এলআই ট্যাগ ক্লোজ করলাম। ঠিক আছে, তাহলে দেখো একটা উপাদানের কাজ হইলো কিন্তু আমাদের। ধরাইতে তো কষ্ট হয়ে যাবে না ভাই। ঠিক আছে, একটা উপাদানের কাজ আমরা শেষ করলাম, বুঝছো? একটা উপাদানের কাজ শেষ করছি। এরপরে গুগলের পরে কার কাজ করতে হবে? গুগলের পরে ইয়াহুর কাজ করতে হবে না? আই হোপ তোমাদের দেখতে কষ্ট হবে না। ঠিক আছে, এরপরে কি? ইয়াহুর কাজটা করব। সেম কাজ, দেখো ইয়াহুর কাজটাও সেম। দেখো আমি একটু কপি করে নিচ্ছি, দেখো ইয়াহুর কাজটাও কি? ইয়াহুর কাজটাও একদম সেম, একদম সেম। এই জন্যই হচ্ছে আমি কপি করলাম, সরি। ইয়াহুর কাজটাও একদম সেম হবে। ঠিক আছে, ইয়াহুর কাজটাও একদম সেম হবে, এই জন্য আমি কপি করলাম। কপি করে শুধু এই যে দেখো, এই যে গুগল, এই যে গুগল জিনিসটা হারাই যাবে। কি হারাবে? এই গুগল জিনিসটুকু হারাই যাবে, এইখান থেকেও এই গুগল লেখাটা হারাই যাবে, তাই না? গুগল লেখাটা হারাই যাবে। হারাই যে কি হবে? www ডট, এইখানে হবে yahoo.com, আর এইখানে হবে হচ্ছে ইয়াহু। তাইলে হয়ে গেল। এখন দেখো এই যে অর্ডার লিস্টটা শুরু করছিলাম, এটা শেষ হয়েছে, তাই এইখানে আমি কি করলাম? এই যে অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। দেখো অর্ডার লিস্টটা ক্লোজ করতে হবে, সেই সাথে আর কি ক্লোজ করতে হবে বলো তো? আর কি ক্লোজ করতে হবে বলো? এই যে ও অর্ডার লিস্টটা ক্লোজ, এই যে টিডিটা শুরু করছিলাম, টিডিটাও শেষ করে দিলাম। মানে কি? এই যে এই একটা সেলের কাজ হলো, টিডি দিয়ে কি একটা সেলের কাজ করা হয়, তাই না? একটা সেল শেষ হলো। পরের সেলে যাবো এবার। দেখো পরের সেলটাতে যাচ্ছি। পরের সেলটা কি? পরের সেলটাতে গেলাম। পরের সেলটা হচ্ছে যে লিখতেছি, এই হচ্ছে টিডি। হ্যাঁ, টিডি। দেখো এই ম্যাপ ডট জেপিজি, এইটাও কি হয়েছে? এইটাও তোমার কল স্প্যান হয়েছে, তাই না? তাহলে এখানে টিডিতে যে কি করতেছি, এখানেও লিখতেছি হচ্ছে কল স্প্যান, এখানেও লিখতেছি কল স্প্যান। কল স্প্যানের ভ্যালু কত? 2। এখানেও ছবিটা কোথায় আছে? মাঝখানে আছে, তাই অ্যালাইন কি দিব? সেন্টার। অ্যালাইন কি দিব? সেন্টার দিলাম, অ্যালাইন সেন্টার দিলাম। দিয়ে এই ঘরের কাজটা শুরু করলাম। এখন দেখো ছবিটা তো আছে, কিন্তু ছবিটার আবার কিছু শর্ত দেওয়া আছে। ছবিটার এই যে হাইট উইথ দেওয়া আছে, আর কি ছবিটা হাইপার লিঙ্ক আছে, তাই না? তাহলে দেখো এই টিডির ভিতরে আগে হাইপার লিঙ্ক করতে হবে, আগে হাইপার লিঙ্ক করতে হবে। এই যে লিখতেছি AHREF ইকুয়াল, এই যে হাইপার লিঙ্কের ভ্যালুটা এবার দিয়ে দিয়েছে, কি আছে? বাংলাদেশ.html, বিটা বড় হাতের আছে। হ্যাঁ, উদ্দীপকে ঠিক যেমন লেখা থাকবে এরকম লিঙ্ক দেওয়া থাকলে তুমি আর কোনো কিছু চেঞ্জ করবা না, বুঝছো? যেমন দেওয়া থাকবে ঠিক তেমন দিয়ে দিবা। যেমন দেখো এই যে বাংলাদেশ না, বাংলাদেশের জায়গায় ধরো অনেক সময় ইচ্ছা করে এরকম বানান দিয়ে দিবে, বুঝছো? ধরো তোমাকে এরকম লিখলো বাংলাদেশ, ঠিক আছে? এখন তুমি তো ভালো ছেলে, ওরা তো বানান পারে না, তুমি তো পারো, তুমি ঠিক করে লিখবা না বাংলাদেশ। হ্যাঁ, তখনই তোমাকে টিচার সুন্দর মতো করে কেটে 0 দিয়ে দিবে। ঠিক আছে, এই ভুলগুলা করবা না, উদ্দীপকে যে নাম থাকবে ওই নামই করবা। তাহলে দেখো এই যে হাইপার লিঙ্কটা করলাম, করে এখন কি করতে হবে? এখন ইমেজটা আপলোড করতে হবে, তাই না? এবার দেখো এই যে হাইপার লিঙ্কের মধ্যে ইমেজটা আপলোড করতেছি, আইএমজি ইমেজ সোর্স, তাই না? ইমেজের ভিতরে কি করতে হয়? সোর্স লিখতে হয়, তাই না? সোর্সটা কি? ইমেজের নাম। ইমেজের নামটা কি দেওয়া আছে? ম্যাপ ডট জেপিজি। তাহলে এই যে লিখলাম ম্যাপ ডট জেপিজি। তারপরে এটা সাইজ দেওয়া আছে, উইথ হচ্ছে 100 আর হাইট হচ্ছে 80, তাই না? এরকম গুণ করে দেওয়া থাকলে প্রথমেরটা থাকে উইথ, তাহলে উইথের ভ্যালু কত? 100, স্পেস দিয়ে হাইটের ভ্যালু কত? 80। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইমেজ যে আপলোড করলাম, এরপরে এখানে কি করব? অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব, হাইপার লিঙ্ক শেষ। এই যে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ করব। এরপরে এই যে টিআর শুরু করছিলাম, মানে একটা সারির কাজ করতেছিলাম, এই আইসার টিআর ক্লোজ করলাম। তাহলে দেখো এই আমাদের প্রথম সারির কাজটা শেষ হইলো। এখানে আমাদের কি হইলো? প্রথম সারির কাজটা শেষ হইলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রথম সারিতেই কাজ বেশি। ঠিক আছে, এই জন্য প্রথম সারিটার কাজ শেষ হয়েছে, প্রথম সারিটা। সেকেন্ড সারির কাজটা খুবই সহজ। সেকেন্ড সারিতে দেখো এই আইসিটি ঘরটা কি হয়েছে, দেখো এখানে একটা দাগ যাওয়ার কথা ছিল, দেখো 1টা 2টা 3টা 4টা কলাম স্প্যান করছে, ও 4টা কলামকে একত্রিত করছে। তাইলে এখানে কি হবে? কল স্প্যান 4 এবং লেখাটা মাঝখানে আছে অ্যালাইন সেন্টার, এবং কি বলছে? এটা হচ্ছে কি হেডিং সাইজ 2 আকারে থাকবে, H2 হবে। ঠিক আছে, তাহলে দেখো এই সারির কাজ করতেছি, দেখো এই যে লিখলাম টিআর। হ্যাঁ, পরের সারির কাজটা টিআর। ওই সারির মধ্যে কি কাজ হয়েছে দেখো, এই যে এই সারির ভিতর যে টিডিটা, ওই সারির ভিতরে যে টিডিটা কি হয়েছে? কল স্প্যান 4, তাই না? আইসিটিটা কি হয়েছে? কল স্প্যান 4, অ্যালাইন সেন্টার।
কল স্প্যান 4 অ্যালাইন এর ভ্যালু কি হবে, অ্যালাইনের ভ্যালু হবে হচ্ছে সেন্টার। পাইছো, কল স্প্যান 4 অ্যালাইন কি হবে, সেন্টার। এরপরের কথাটা হচ্ছে কি বলতেছি ভাই, কল স্প্যান 4 অ্যালাইন সেন্টার, শেষ। এবার দেখো ওইখানে এই জিনিসটা কি আছে, H2 আকারে আছে। কি বলছে, এটা হচ্ছে কি H2, এই যে বলছে হেডিং 2 থাকবে, তাহলে H2 দিয়ে কি লিখবো, আইসিটি H2 ক্লোজ। এবার দেখো এই সারির কাজ শেষ, তাইলে এখানে টিডিটাও ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো, সরি ওই সারির না, ঘরের কাজ শেষ, এর মধ্যে দিয়ে ওই সারির কাজও শেষ, টিআরটাও ক্লোজ করে দিলাম। এবার লাস্টের সারি, হ্যাঁ লাস্টের সারি, আমি একটু এটার স্লাইডটা একটু ডুপ্লিকেট করি, হ্যাঁ ভাই, তা না হলে এত চাপাচাপি করে হয় না। দেখো এখানে আসলাম, হ্যাঁ এখানে আসলাম, আইসা তোমার প্রথম জিনিসগুলো আগে মুছা দেয়। ঠিক আছে, দেখো ধরো এইখানে হচ্ছে এই শাড়ির কাজ শেষ করলাম, এখন লাস্টের শাড়ির কোডটা খেয়াল করো, এখন কি এই যে লাস্টের শাড়ির কোডটা হবে, এই লাস্টের শাড়ি, লাস্টের শাড়ির জন্য আবার কি করলাম, লাস্টের শাড়ির জন্য আবার এখানে এসে ধরো কি করলাম, টিআর ট্যাগ শুরু করলাম। টিআর ট্যাগ শুরু করার পরে দেখো এখানে কোনো ঘরে কি হয় নাই, কল স্প্যান রো স্প্যান কিছু হয় নাই, জাস্ট নর্মালি লেখাগুলো আছে। তাহলে দেখো ধরো টিআর এর ভিতরে এসে প্রথম টিডিটা আমি লিখতেছি, এখানে প্রথম যে ঘরটা টিডি, প্রথম যে ঘরটা টিডি, এই ঘরে দেখো নর্মালি কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে টেক্সট ফরম্যাটিং এর কাজ হয়েছে, এই যে টুটা উপরে গেছে, উপরে গেলে কোন ট্যাগ, সুপারস্ক্রিপ্ট এসইউপি ট্যাগ, আর নিচে গেলে সাবস্ক্রিপ্ট এসইউবি ট্যাগ। তো খেয়াল করো এ স্কোয়ার, তাহলে দেখো এই ধরো এ লিখলাম, টুটা উপরে, তাহলে টুটাকে এই যে এসইউপি ট্যাগের শুরু, এরপরে টু লিখবো, এরপরে এসইউপি ট্যাগের শেষটাকে লিখে দিব ক্লোজ, মাইনাস দেখো বি, বি এর পরে কি টুটা আবার উপরে না, বি এর পরে দেখো টুটা আবার উপরে না, তাইলে এই জিনিসটুকু আবার রিপিট হবে, এই যে দেখো টুটা আবার উপরে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল কিন্তু। তাহলে এই সারির কাজ শেষ, আমরা কি করলাম, এই টিডি ক্লোজ করলাম। দেখো পরের সারিতে যাচ্ছি, আবার টিডি, পরের সারিতে কি আছে, দেখো এ বি লেখাটা নর্মালি আছে, কিন্তু এখানে না নর্মালি ছিল না, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই এ বি লেখাটার মাঝখানে এরকম একটা কাটা দাগ ছিল, ঠিক আছে, উদ্দীপকে বইয়ে যেটা ছিল সেখানে। তো দেখো এই যে টিডি দিলাম, টিডি দেওয়ার পর ওইখানে কি করছে, মাঝখানে কাটা আছে, মাঝখানে কাটা থাকলে দুইটা ট্যাগ আমরা ইউজ করতে পারি, ডিলেট ট্যাগ মানে ডিইএল অথবা স্ট্রাইক। তাহলে দেখো এই যে ডিলেট দিলাম, দিয়ে কি লিখলাম, এ বি, এই তোমার কি করলাম, এই হচ্ছে ডিলেট ট্যাগ ক্লোজ করলাম, ওই ঘরটারও কাজ শেষ, তাই টিডিটা ক্লোজ করে দিলাম। পরের ঘরে আসলাম, দেখো টিডি, পরের ঘরটায় কি আছে, H2, কি আছে H2, তাহলে এইচ লিখলাম, এরপরে দেখো টুটা নিচে আছে, নিচে থাকলে কোন ট্যাগ, এসইউবি, এই যে এসইউবি টু, এসইউবি ক্লোজ, তারপরে কি আছে ও H2, ঠিক আছে, দেখো ওই ঘরটার কাজ শেষ, তাইলে কি হবে, এই টিডি ক্লোজ করলাম। লাস্টের ঘরটা একদম খেয়াল করো, এই হচ্ছে টিডি ওপেন করলাম, দেখো লাস্টের এখানে একটা ঘর আছে কিন্তু ফাঁকা, ফাঁকা মানে কিছু নাই, কিছু কোনো ক্যারেক্টার না দিলে কিন্তু সেটা ঘর তৈরি হবে না, কিছু নাই মানে ওর ভিতরে ধরো একটা স্পেস আছে, হ্যাঁ যেটা ফাঁকা ঘরটা তৈরি করছে। আর এইচটিএমএল স্পেসের জন্য কি লিখতে হয়, অ্যান্ড এন বি এস পি সেমিকোলন, এটাকে কি বলা হয়, নন ব্রেকিং স্পেস, তাই না, এই সেমিকোলন, এইটা লেখার পরে এই কি করলাম, টিডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। দেখো এই সারির কাজ শেষ হয়ে গেছে আমাদের, হ্যাঁ ওই সেলের কাজ শেষ, ওই সারিতে আর কোনো কাজ নেই, এই টিআর ক্লোজ করলাম। তারপরে দেখো টেবিল ট্যাগ শুরু করেছিলাম, টেবিল ট্যাগটা ক্লোজ করলাম, এই যে দেখো আগের পেজে আসো, দেখো এই যে টেবিল ট্যাগ শুরু করছিলাম, টেবিলটা ক্লোজ করলাম, এরপর বডি ক্লোজ করতে হবে, তারপর এইচটিএমএল ক্লোজ করতে হবে। তাহলে খেয়াল করো, টেবিল ক্লোজ করলাম, এরপরে কিটা ক্লোজ করব, বডি ক্লোজ করব, অ্যান্ড দেন কি করব, এইচটিএমএল ক্লোজ করব। বুঝছো না, কে বুঝছো না, এইখানে একটু বড় করে লিখে দিয়ে আসি যে অপর পৃষ্ঠায় দেখো, প্লিজ টার্ন ওভার। ক্লিয়ার ভাইয়া, বুঝছো, এটা হচ্ছে একটা বড় একটা কোড। দেখো একটা টেবিলে সব কিছু আছে, একটা টেবিলের ভিতরে লিস্ট আছে, হাইপার লিঙ্ক আছে, টেক্সট ফরম্যাটিং আছে, ইমেজ আছে, হেডিং আছে, এক টেবিলে সব। এই টেবিলটা তুমি যদি করতে পারো, এখানে রো স্প্যান আছে, কল স্প্যান আছে, এই টেবিলটা আয়ত্ত করতে পারলে মোটামুটি HTML এর অনেকাংশই তোমার এটার মধ্যে আয়ত্ত, ঠিক আছে, এই জন্য এটা শুরুতে রাখছি। পরে দেখো এই কোশ্চেনের ঘ নাম্বারে কি বলতেছে, বলতেছে 3 মাস পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধান উপায় বিশ্লেষণ করো। দেখো এখানে দেখো সমস্যাটা হইতে পারে কি কি, সমস্যাটা হইতে পারে, 1 নম্বরে হইতে পারে হচ্ছে এই যে ডোমেইন নেম, ঠিক আছে, ডোমেইন নেম, প্রথম কি হইতে পারে, ডোমেইন নেম, ডোমেইন নেমের এটাকে কি বলা হয়, ডেট এক্সপায়ার্ড হওয়া বা সাবস্ক্রিপশন চলে যাওয়া, ঠিক আছে, ডোমেইন নেম সাবস্ক্রিপশন ফেইল, ঠিক আছে, আমি ধরো লিখতেছি কি সাবস্ক্রিপশন ফেইল, সাবস্ক্রিপশনটা বুঝাচ্ছি আমি, হ্যাঁ সাবস্ক্রিপশন ফেইল, সাবস্ক্রিপশন ফেইল,
অথবা আরটা কি হতে পারে, হোস্টিং ফেইল, হোস্টিং সাবস্ক্রিপশন ফেইল হইতে পারে। তারপরে দেখো ডিএনএস এর প্রবলেম হইতে পারে, ঠিক আছে, প্রবলেম হইতে পারে। অথবা আরেকটা জিনিস হইতে পারে কি, ঠিক আছে, ডিএনএস প্রবলেম হইতে পারে। এবং আরেকটা হইতে পারে লাস্টে, সেটা হচ্ছে হ্যাকিং অথবা ম্যালওয়্যার অ্যাটাক, হ্যাকিং অথবা ম্যালওয়্যার অ্যাটাক। কিন্তু তোমাদেরকে তো শুধু এই, তোমরা তো শুধু এই পয়েন্ট লিখলে হবে না, তোমাদেরকে কিন্তু এটা ডিটেলস লিখতে হবে, ঠিক আছে। দেখো এবার একটু বলি, দেখো ধরো আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করি তখন আমাদেরকে একটা ফি দিতে হয়, এবং ওইটাকে আমাদেরকে একটা টাইম পিরিয়ডের জন্য, কেউ মান্থলি করে, কেউ 3 মাসে করে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 5 বছর, এরকম করে সবাই আমরা নিয়ে থাকি। তো দেখো সেই ডোমেইন নেমের মেয়াদটা হয়তো 3 মাস ছিল, 3 মাস পরে এটা চলে যেতে পারে, তো এটা গেলে ওয়েবসাইট আর দেখা যাবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে হোস্টিং, ওয়েবসাইটের যে ফাইলগুলোকে সার্ভারে আপলোড করতে হয়, সেখানেও ওই স্পেসটার জন্য আমাদেরকে একটা মান্থলি হোক, 3 মাসে হোক, 6 মাসে, 1 বছরে একটা বিল পে করতে হয়। সেটা যদি না করা হয় তাহলে আর তারা কোনো ফাইল শো করবে না ওইখানে। তারপর হচ্ছে ডিএনএস প্রবলেম, ঠিক আছে, ডিএনএস এ অনেক প্রবলেম হতে পারে। লাস্টে হচ্ছে কি হ্যাকিং অথবা ম্যালওয়্যার অ্যাটাক। ধরো তোমার ওয়েবসাইটে যদি হ্যাকিং হয় বা কোনো ম্যালওয়্যার অ্যাটাক হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করে, এই যে সার্ভার যেখানে আমরা ফাইলগুলোকে হোস্ট করি, ওরা কি করে, ওরা হচ্ছে এই হোস্টিং কোম্পানি তোমার নিরাপত্তার স্বার্থে সার্ভারটাকে ডাউন করে দেয়, ওয়েবসাইটটাকে, যাতে কেউ না ঢুকতে পারে, অ্যাটাক না করতে পারে, ঠিক আছে। তো এই 4টা জিনিস তোমাদেরকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, ঠিক আছে। দেখো এটাই কোশ্চেনটা, দেখো 2 নম্বর কোশ্চেন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ভেরি ফাইন। ক নম্বর বলতেছে ওয়েব পেজ কি, এটা তোমরা পারবো সোজা, ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো, এগুলো খুবই থিওরিটিক্যাল পড়ালেখা। গ নম্বরে কি বলতেছে, উদ্দীপকের এবিসি কলেজের ওয়েবসাইট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। মানে এই কলেজটা প্রদর্শনের জন্য কি করতেছে, বলতেছে আমাদেরকে কোড লিখতে, ঠিক আছে। এটার কোডটা কেমন হবে, দেখো কোডটা কেমন হবে। শুরুতে আমরা লিখবো কি, ডক টাইপ এইচটিএমএল, তাই না? শুরুতে আমরা কি লিখবো, ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল। এবার খেয়াল করো, ওয়েবসাইটটা কার, এবিসি কলেজ, ওয়েবসাইটটা কার, এবিসি কলেজের। যদি কোনো কোম্পানির নাম, প্রতিষ্ঠানের নাম বলে দেয়, তাইলে ওই ওয়েবসাইটের, ওয়েব পেজের টাইটেল কি হবে, ওই ওয়েব পেজ বা ওয়েবসাইটের নাম। তাইলে খেয়াল করো, তাইলে এখানে এরপরে এইচটিএমএল ট্যাগ দিলাম, এইচটিএমএল এর ভিতরে এসে কি দিব, হেড ট্যাগ দিব। হেড ট্যাগের মধ্যে কি থাকবে, হেড ট্যাগের মধ্যে থাকবে টাইটেল ট্যাগ। টাইটেলে হচ্ছে নাম কি হবে, এবিসি কলেজ। টাইটেলের ভিতরে তুমি কি লিখে দিবা, এবিসি কলেজ, ঠিক আছে, এবিসি কলেজ লিখে দিবা। এই হচ্ছে টাইটেল ক্লোজ। যদি কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে তাহলে সেটাকে অবশ্যই তোমরা কি করবা, টাইটেলে কনভার্ট করে দিবা, ঠিক আছে। এরপরে খেয়াল করো, বডিতে আসলাম, বডিতে আসার পর দেখো ওয়েব পেজের ভিতরে ধরো এবিসি কলেজ ঢাকা আছে, তাহলে এটা কি একটা হেডিংয়ে লেখা থাকবে না? ধরো এটা H3-তে লেখা আছে বা H2-তে লেখা আছে, একটু বড় সাইজ কিসে লেখা আছে, H2-তে। H2-তে ধরো বড় করে কি লেখা আছে, বড় করে লেখা আছে হচ্ছে এবিসি কলেজ ঢাকা, এবিসি কলেজ ঢাকা, ঠিক আছে। এরপরে কি করলাম, ধরো এখানে H2টা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ধরো অ্যাভেলেবেল সাবজেক্টস, ঠিক আছে। তারপরে কি লেখা আছে, অ্যাভেলেবেল সাবজেক্টস, ঠিক আছে। এই জায়গায় একটু এই ফন্টের জন্য যত যেগুলো সব আই হয়ে গেছে, ঠিক আছে, ফন্টের ক্যাটাগরিতে, ঠিক আছে। এবার দেখো, তারপরে দেখো এইটা লেখার পরে এখানে কি দিলাম, একটা বিআর দিলাম, ব্রেকটা কি মানে নিচের লাইনে আসবে, নিচের লাইনে এসে কি লিখতেছে, অ্যাভেলেবেল সাবজেক্ট। এটাকে জাস্ট বোল্ড করে দিলাম, এমনি নর্মালি বোল্ড করে আমরা বলতেছি যে অ্যাভেলেবেল সাবজেক্ট, যেহেতু এটাও একটা শিরোনামের মতোই, তাই না, অ্যাভেলেবেল সাবজেক্টস, অ্যাভেলেবেল সাবজেক্টস। এবার এটা না তোমরা উদ্দীপকে দেখবা, উদ্দীপকে দেখে যদি মনে হয়, দেখো খেয়াল করো, উদ্দীপকে দেখে যদি মনে হয় যে এটা বোল্ড করা আছে মোটা অক্ষরে, তাইলে বি দিবা, নাইলে দিবা না। তোমরা তো দেখলেই বুঝবা যে কোনটা বোল্ড করা কোনটা বোল্ড ছাড়া, ঠিক আছে। দিলা, দেওয়ার পরে এবার দেখো এখানে একটা লিস্ট আছে, এই যে 1 2 3 4 এটা একটা লিস্ট আছে। এই লিস্টটা কি অর্ডার লিস্ট না, ওয়েল, তাই না? তাহলে এইখানের জন্য আমরা কি করতেছি, এই ধরো একটা অর্ডার লিস্ট শুরু করতেছি, ওয়েল। এবং দেখো এইখানে এই জিনিসটুকু যেটা লিখতেছি, এটা আমি ইচ্ছা মানে দেখো এই যে টাইপ ইকুয়াল 1, এটা আমি লিখলেও পারি, না লিখলেও পারি। কেন? কারণ এখানে বাই ডিফল্ট অর্ডার লিস্টের টাইপ কি 1, মানে 1 2 3 দিয়ে হবে। তারপরে দেখো সহজ, এটা একদমই সহজ কোশ্চেন। এই যে এলআই দিলাম, এলআই দিয়ে প্রথম উপাদানটা কি আছে, বাংলা, এই কি করলাম, এলআই ক্লোজ করলাম। তারপরে কি আছে, ইংলিশ, এই এলআই দিলাম, বাংলার পরে পরেরটা কি আছে, ইংলিশ, তুমি লিখলা ইংলিশ, এলআই ক্লোজ করলে, তারপরে আবার এলআই দিলে,
এলআই দিয়ে পরের উপাদানটা কি আছে ম্যাথমেটিক্স, তুমি এই লিখলে ধরো হচ্ছে ম্যাথমেটিক্স, এলআইটা ক্লোজ করলে সবার লাস্টে কি আছে এই এলআই দিয়ে হচ্ছে অ্যাকাউন্টিং, এই ধরো লিখে দিলা অ্যাকাউন্টিং, এই হচ্ছে এলআই ক্লোজ। ঠিক আছে, এবার দেখো এই যে ওয়েলটা শুরু করছিলাম এইখানে কি করলাম অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই ওয়েবসাইটে কি আর কোনো কাজ বাকি আছে? আর কোনো কাজই কিন্তু বাকি নেই, আর কোনো কাজই বাকি নেই। এবার আমরা শেষ করে দিই তাহলে। এই যে দেখো ওয়েলটা শুরু করছিলাম, ওয়েল শেষ, সব কিছু শেষ, তাহলে এখন বডি ক্লোজ করতে হবে। এই যে এখানে এসে আমরা কি করব লাস্টে এসে বডি ক্লোজ করে দিলাম, তারপরে এসে কি করলাম এইচটিএমএল ক্লোজ করে দিলাম, শেষ। হ্যাঁ সহজ এটা। পরে আসো দেখো এটা ঘ বলতেছে উদ্দীপকে উল্লিখিত বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নং ও সাবজেক্ট নেম এই দুটি টেবিল হেডিং দিয়ে 2 কলামের একটি টেবিল তৈরি করে এইচটিএমএল কোড লিখে গুরুত্ব বিশ্লেষণ করো। তার মানে দেখো এখানে কি বলতেছে আমাদেরকে হচ্ছে বলতেছে উল্লিখিত বিষয়ের নামের তালিকা নিয়ে, এই বিষয়গুলোর যে নামের তালিকা এটা নিয়ে আমাদেরকে কি করতে বলতেছে একটা টেবিল তৈরি করতে বলতেছে, আমাদেরকে কি করতে বলতেছে এরকম একটা টেবিল তৈরি করতে বলতেছে। যেই টেবিলে কি হবে দেখো, যেই টেবিলে 2টা কলাম থাকবে, যেই টেবিলে কয়টা কলাম থাকবে 2টা কলাম থাকবে, ঠিক আছে, এবং 2টা কলাম থাকবে আর সারি থাকবে হচ্ছে 5টা, টেবিলে সারি থাকবে কয়টা, টেবিলে সারি থাকবে হচ্ছে 5টা। বুঝছো, এই হচ্ছে কথা। এই হচ্ছে ধরো 5টা কি থাকবে সারি থাকবে, এই যে 5টা সারি থাকলো, বাবা যেও না, ঠিক আছে, এই 5টা। এখন কি বলতেছে দেখো এখানে হেডিং কি দিতে বলতেছে, হেডিং কি দিতে বলতেছে একটা থাকবে হচ্ছে সিরিয়াল নং, এই যে একটা হেডিং হবে হচ্ছে এরকম সিরিয়াল নং, এই ধরো একটা হেডিং হচ্ছে সিরিয়াল নং, আর আরেকটা হেডিং হচ্ছে কি সাবজেক্ট নেম, আরেকটা হেডিং হচ্ছে কি সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম, এই হচ্ছে ধরো টেবিলটা। এই টেবিলের ভিতরে কি থাকতে বলতেছে এই যে সিরিয়ালগুলো, এই যে 1 2 3 4, আর এই পাশে কি লেখা হবে এইখানে হবে হচ্ছে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, আরে আইসিটিটাই লিখলো না, আইসিটি সাবজেক্টের ভিতরে ম্যাথমেটিক্স, আর কি আছে অ্যাকাউন্টিং, এই জিনিসটা আমাদেরকে তৈরি করে দিতে বলছে। বলো এই টেবিলটা করতে বলছে, বলো এটা কি করা আমাদের জন্য কোনো আহামরি কোনো বিষয়? আমাদেরকে বলছে এই সিরিয়াল নং আর সাবজেক্ট নেম এটা হবে টেবিল হেডিং, তার মানে টিএইচ, আর বাকি সব হবে কি টেবিল ডেটা। এটা কি করা আমাদের জন্য কোনো বিষয়? বলো দেখো এখানে কোনো রো স্প্যান নাই, কোনো কল স্প্যান নাই, ঠিক আছে, তারপরে দেখো কোনো ইমেজ হাইপার লিঙ্কের কোনো ঝামেলা নাই, কত সহজ একটা টেবিল। দেখো এটার জন্য যদি কোড লিখি আমরা কেমন হবে, এই ধরো তুমি লিখলা ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে। এরপরে দেখো এরপরে হচ্ছে ধরো তুমি এই হেড শুরু করলা, এর মাঝখানে আছে, এইবার দেখো এখানে ওই যে এবিসি কলেজ না, তাহলে তুমি টাইটেল দিয়ে দাও। এ ভাই হেড কেন, আগে এইচটিএমএল শুরু করবেন না, এইচটিএমএল, তারপরে আইসা এটার মধ্যে আইসা হেড, হেডের মধ্যে যায় তুমি কি দিবা টাইটেল, টাইটেলে ধরো তুমি দিলা কি দিলা এবিসি কলেজ, এবিসি কলেজ, ঠিক আছে, টাইটেলটা ক্লোজ করে দিলা। তারপরে এখানে কি করলা এই যে হেডটা দিছিলাম হেডটাকেও ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এবার খেয়াল করো এইখানে হচ্ছে এই কি বডি, এই কি দিলা বডি দিলাম, হ্যাঁ। এবার দেখো বডির ভিতরে একটু খেয়াল করো, বডির ভিতরে আইসা কি আছে টেবিলটা আছে, তাইলে বডির ভিতরে আইসা বডি ট্যাগের ভিতরে আইসা আমরা কি করবো টেবিল শুরু করবো। এবার এই যে টেবিল, টেবিল আর টেবিল লিখলেই মাথায় রাখবে এই জিনিসটা তোমাদেরকে করতেই হবে, বর্ডার দিবা হচ্ছে টেবিল বর্ডার 1, আর সেল স্পেসিং কত দিতে হবে 0, সেল স্পেসিং 0, এই দুইটা জিনিস দিয়েই দিবা, ঠিক আছে অলওয়েজ, ঠিক আছে, সেল স্পেসিং 0 দিয়ে দিলাম। তারপর টেবিলের কাজ শুরু করব, টেবিলের কাজগুলো সারি করে, তাহলে টোটাল 5টা সারি হবে, কয়টা 5টা সারি। এবার দেখো প্রথম সারির জন্য লিখতেছি টিআর ট্যাগ, প্রথম সারি টিআর, প্রথম সারিতে আমাদেরকে এই যে বলে দিছে যে সিরিয়াল নাম এবং সাবজেক্ট নেম এই দুইটা কি টেবিল হেডিং বলছে, দেখো হেডিং, টেবিল হেডিং মানে হচ্ছে টিএইচ, তাইলে টিএইচ দিয়ে কি হবে, টিএইচ দিয়ে হবে হচ্ছে সিরিয়াল নং, টিএইচ ক্লোজ,
তারপরে আবার টিএইচ দিয়ে কি হবে, টিএইচ দিয়ে হবে হচ্ছে সাবজেক্ট নেম, এই হচ্ছে সাবজেক্ট নেম লিখলা। লেখার পরে কি করলাম, এখানে টিএইচটা ক্লোজ করে দিলাম। তারপরে দেখো ওই সারির কাজ শেষ, তাই টিআর ক্লোজ করে দিলাম। পরের সারির কাজ ধরো শুরু করতেছি, এই টিআর দিয়ে পরের সারির কাজ শুরু করলাম। পরের সারিতে কি আছে, ওয়ান আর বাংলা, তাই না? তাহলে দেখো এই পরের সারিতে প্রথম জাস্ট টিডি দিলাম, টিডি ওয়ান দিয়ে কি করলাম, টিডি ক্লোজ। তারপরে টিডি বাংলা, বাংলা টিডি ক্লোজ। দেখো কাজ কিন্তু সারি ধরে, হ্যাঁ এটা অলওয়েজ মাথায় রেখো, এইটা ভুলো না ভাইয়া, কাজ অলওয়েজ কি সারি ধরে। এই ওয়ানের পরে বাংলা, আমাদের মানুষের স্বভাবগত ভুলে ওয়ানের পরে আবার টু করে দিও না, যে 1 2 3 4 এমনি চলে যাও না। ওয়ানের পরে বাংলা এক সারিতে, তারপরের সারিতে এসে হবে টু আর ইংলিশ। দেখো এই যে এখানে আমি কি করছি, টিআর ক্লোজ করছি, ঠিক আছে, টিআর ক্লোজ করছি। এখন আমাদেরকে কি করতে হবে, আবার আরেকটা টিআর শুরু করতে হবে, তাই না? আরেকটা টিআর শুরু করতে হবে। টিআর এর পরের সারিতে কি আছে, এই যে বাংলা আর ইংলিশ, তাই না? এই যে টিডি, টিডি দিয়ে তুমি কি লিখলা, টিডি দিয়ে লিখলাম হচ্ছে টু, টিডি ক্লোজ, দেন টিডি দিয়ে কি লিখলাম, বাংলার পরে আছে হচ্ছে ইংলিশ, ইংলিশ, এই কি হবে টিডি ক্লোজ। তারপরে কি হবে, টিআর ক্লোজ। এবার দেখো এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম, এই সেম স্ট্রাকচারে কি হবে, দেখো এই সেম স্ট্রাকচারে কি এইগুলা হয়ে যাবে না, মানে এরপরে কি হবে, ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিং। তাহলে এই স্ট্রাকচারটার একটু কপি করতেছি, বুঝছো, স্ট্রাকচারে একটু কপি করতেছি। এই একটা কপি করলাম হচ্ছে তোমার ম্যাথমেটিক্সের জন্য, আর একটা করলাম হচ্ছে ধরো ইংলিশের জন্য, সরি অ্যাকাউন্টিংসের জন্য, ঠিক আছে, অ্যাকাউন্টিংসের জন্য। এখন ধরো তাহলে আমি কি করতেছি, এখান থেকে এই ইংলিশটাকে উড়াই দিলাম, ঠিক আছে, টুটাকে উড়াই দিলাম, টুটাকে উড়াই দিলাম, ইংলিশটাকে উড়াই দিলাম। উড়াই দিয়ে চেঞ্জ কি হবে খেয়াল করো, এই টু এর জায়গায়, টু এর পরে পরের সারিতে কি হবে, একটা সেল থ্রি, আর একটা সেল হবে হচ্ছে কি ম্যাথমেটিক্স, এটা কি হবে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। আর পরটা কি হবে, এই যে সিরিয়াল হবে 4, আর এখানে হবে কি অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং। দেখো তাহলে কিন্তু আমার টেবিলের কাজ শেষ। তাহলে এই যে এখন যে দেখো এই যে টেবিল ট্যাগ শুরু করছিলাম, ঠিক আছে, টেবিল ট্যাগ শুরু করছিলাম, এইখানে আইসা টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব, তারপর বডি চলতেছিল, বডি ট্যাগটা ক্লোজ করে দিব, দেন সবার শেষে এইচটিএমএলটা ক্লোজ করে দিব। বুঝছো নাকি বুঝছো না? কিউট আছে কিন্তু কোশ্চেন, বুঝছো, পারলে সহজ, একদমই সহজ, তোমাদের এত টাইম লাগবে না লিখতে, বুঝছো। এই একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাতে একটু কাপঝাপ আছে আর কি, ঠিক আছে, এই কোশ্চেনটাতে একটু কাপঝাপ আছে, একটু দেখো। ফার্স্টের কোশ্চেন, এইচটিএমএল এলিমেন্ট কি, এটা তোমরা পারবা। এলিমেন্ট, কন্টেন্ট, উপাদান। এইচটিএমএল এর ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে যা কিছু থাকে, তাকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা কিছু থাকে তাকে এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল কন্টেন্ট, উপাদান বলা হয়। দেখো এইচটিএমএল কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। এইচটিএমএল তো কেস সেনসিটিভ ভাষা না, কারণ দেখো এইচটিএমএল এ তুমি ধরো লিখতেছো এই যে এইচটিএমএল, তুমি ধরো লিখতেছো এইচটিএমএল ট্যাগ, আর তুমি ধরো লিখতেছো এইচটিএমএল ট্যাগ, এইটা দুইটাই সেম, এই দুইটার ভিতরেই কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, সেম। তারপরে ধরো তুমি লিখতেছো এই বি ট্যাগ, আর তুমি ধরো লিখতেছো ক্যাপিটাল বি ট্যাগ, দুইজনই সেম কাজ করবে, দে আর সেম, ঠিক আছে, এটা ওরা বুঝাইছে। তারপরে কি বলছে গ নম্বর, দেখো চিত্র 3কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তাহলে দেখো চিত্র 3টা হচ্ছে এই চিত্র 3কে প্রদর্শনের জন্য বুঝাইছে। এখন দেখো, দেখো এই ইএফজি একটু বুঝো, এই যে ই এফ আর জি, এইটা হচ্ছে একটা লিস্ট, হ্যাঁ, এইটার ভিতরে দেখো, এটার ভিতরে আরেকটা লিস্ট ঢুকে গেছে, এই এফ এর ভিতরে প্লেনের ভিতরে একটা লিস্ট ঢুকছে 5 6 7, এটা একটা লিস্ট। আবার জি এর ভিতরে এই একটা লিস্ট ঢুকে গেছে বাইকের ভিতরে, সুপার বাইক, ইলেকট্রিক বাইক। এর ভিতরে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই উদ্দীপকে এই কোশ্চেনটা যখন হয়েছিল, এটা বোর্ড কোশ্চেন, এটা বোর্ড কোশ্চেন, কোন বোর্ড জানি, আরে ভাই বোর্ড তো লেখে নাই, এটা একটা বোর্ড কোশ্চেন আর কি, ঠিক আছে। দেখো এখানে ভুল যেটা হয়েছিল, সেখানে এখানে দেখো জিরো লিখে ফেলছিল, তো জিরো দিয়ে হয় না, এরকম পরপর জিরো দিয়ে দুইটা, এইখানে আসলে লিস্টটা ছিল হচ্ছে সার্কেল টাইপ, হ্যাঁ সার্কেল, এই যে হ্যাঁ আনঅর্ডার লিস্টের সার্কেল, এরকম গোল্লা দিয়ে ডট, এরকম ছিল আর কি লিস্ট, ঠিক আছে। তো দেখো তাহলে এইটার জন্য এখন আমাদের কোড লিখতে হবে, ঠিক আছে, এটার জন্য এখন আমাদেরকে কি করতে হবে, কোড লিখতে হবে, ঠিক আছে। এখন দেখা যাক কোডটা কিভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা কি আছে, এটা তাহলে হচ্ছে গোল্লা, হ্যাঁ এটা জিরো না, এটা হচ্ছে সার্কেল, এরকম এই লিস্টটা আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। আসো শুরু করি লেখা, লেখা শুরু করি।
দেখো ফার্স্টে যে তুমি লিখবাই ডক টাইপ এইচটিএমএল, তাই না? এই যে ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করলাম, তারপরে এইচটিএমএল ট্যাগ দিলাম। এবার খেয়াল করো, এইখানে আমাদেরকে কোনো ওয়েবসাইটের নাম বলে দেয় নাই, আমাদেরকে কোনো টাইটেল বলে দেয় নাই, তাহলে হেডের দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে এইচটিএমএল এর পরে সরাসরি কোথায় চলে যাচ্ছি আমরা? সরাসরি চলে যাচ্ছি বডিতে। বডিতে যাওয়ার পরে দেখো কি হয়েছে, একটা লিস্ট শুরু হয়েছে, ABCD দিয়ে শুরু হয়েছে, তাহলে লিস্টটা কি? অর্ডার লিস্ট। তাহলে লিস্টটা কি? অর্ডার লিস্ট। বডিতে যাওয়ার পরে কি লিস্টটা শুরু হয়েছে? অর্ডার লিস্ট। ওএল এর টাইপ কি? টাইপ হচ্ছে ছোট হাতের এ, তাই না? টাইপ হচ্ছে কি? ছোট হাতের এ। কিন্তু এখানে একটা কথা, দেখো এটা তো এ দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছে কি দিয়ে? ই দিয়ে, যেমনটা বেসিক ক্লাসে শিখাইছি, ই দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো ই এর অবস্থান কত? ABCDE, ই এর অবস্থান কত? 5 নম্বরে। তাইলে কি করতে হবে? টাইপ এ, আর এখানে লিখতে হবে কি? স্টার্ট ইকুয়াল 5। কি লিখতে হবে? স্টার্ট ইকুয়াল 5। তাইলে ই দিয়ে শুরু হবে। তাইলে কি হবে? ই দিয়ে শুরু হবে। দেখো ওএল এর পরে এখানে এসে লিখলাম ধরো এলআই দিয়ে কি লিখলাম? কার। তাইলে ই অপশন দিয়ে এন্ট্রি হবে কি? কার। তারপরে এসে কি করলাম দেখো, তারপর আবার এলআই দিলাম, এলআই দিয়ে কি লিখতেছি? প্লেন। এলআই দিয়ে কি লিখতেছি? প্লেন। হ্যাঁ, দিয়ে কি করলাম? এখানে এলআইটা ক্লোজ করলাম। এবার খেয়াল করো, এই প্লেনের পরের অপশনটাই কি আছে? বাইক। হ্যাঁ, এখানে দেখো দুই রকম হয়। গাইডে দেখবা অনেক গাইডে কি করছে? এখানে এলআইটা ক্লোজ করে নাই। হ্যাঁ, ক্লোজ করে নাই। ক্লোজ না করে এই এলআই এর মধ্যেই সব লিখছে। তুমি চাইলে এটাও লিখতে পারো, আবার চাইলে তুমি এখানে এলআইটা ক্লোজ করে দিয়ে তারপরেও লিখতে পারো। বুঝছো? হ্যাঁ, কারণ তুমি যখন এইচটিএমএল এডিটরে দেখবা এইটা ক্লোজ করলেও হয়, না করলেও হয়। ঠিক আছে, তো আমি ক্লোজ করতেছি। ক্লোজ করার পরে কি বলছে দেখো, এটা ক্লোজ করলাম। এবার দেখো বাইক, এই যে বাইক এর প্লেনের পরের অপশন কি? বাইক। কিন্তু বাইকের আগেই এই একটা লিস্ট ঢুকে গেছে না, আরেকটা অর্ডার লিস্ট। তাইলে দেখো এই মাঝখানে এইখানে আমরা কি করতেছি? আরেকটা অর্ডার লিস্ট শুরু করতেছি, ওএল। এবং এটার টাইপ কি? এটা টাইপ হচ্ছে 1। এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের টাইপ কি হবে? 1, তাই না? এটা 1 2 3। এবং এইটাও দেখো 1 থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে কত থেকে? 5 থেকে। তাহলে এখানেও স্টার্টার ভ্যালু কত হবে? 5 হবে, তাই না? এই যে দেখো ওএল টাইপ 1, স্টার্ট হবে কত? 5 দেওয়ার পরে এইখানের এলআই গুলো কি আছে? দেখো এইখানের এলআই গুলো কি আছে? প্রথম এলআইটা কি আছে? এখানে যে আরেকটা লিস্ট, এর একটু কালারটা চেঞ্জ করে দিই। খেয়াল করো, দেখো এই এলআইটা কি আছে? দেখো এলআই দিয়ে আছে হচ্ছে ফাইটার প্লেন, তাই না? এলআইটা কি আছে? ফাইটার প্লেন। লিখলাম ফাইটার প্লেন, এলআই ক্লোজ। এরপরে খেয়াল করো পরের যে পরের এলআইটা কি? দেখো কমার্শিয়াল প্লেন। দেখো কমার্শিয়াল প্লেনটা আন্ডারলাইন করা আছে। কি করা আছে? আন্ডারলাইন আছে। তাহলে এখানে আরেকটা ট্যাগ এক্সট্রা আনলাম, সেটা একটা ইউ ট্যাগ দিয়ে কি লিখলাম? কমার্শিয়াল প্লেন। এই লিখলাম হচ্ছে কমার্শিয়াল প্লেন। এরপরে কি করব? ইউ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে, তারপর এলআই ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে খেয়াল করো তারপরেরটা কি আছে? এলআইটা। তারপরের এলআইটা আছে হচ্ছে প্রাইভেট প্লেন। এই যে এলআইটা দিয়ে লিখলাম হচ্ছে প্রাইভেট প্লেন। ঠিক আছে, এলআইটা ক্লোজ করলাম। এবং দেখো এই যে অর্ডার লিস্টটা শুরু করছিলাম, এই অর্ডার লিস্টটা এখানে শেষ করলাম। করার পরে দেখো এই যে কার প্লেন, এবার আগের লিস্টে আবার ফেরত যাচ্ছে। এই যে দেখো আগে এই ইয়েলো কালারের এই লিস্টে ফেরত যাচ্ছে, যে এখানে এলআই দিয়ে আমি কি লিখতেছি? লিখতেছি হচ্ছে বাইক। এলআই দিয়ে কি লিখতেছি? বাইক। তাইলে এটা অটোমেটিক্যালি এই আগের অপশনে নিয়ে যাবে। বুঝছো? এই আগের জায়গাটাতে নিয়ে যাবে। এখন খেয়াল করো এই জায়গাটাতে তোমার একটু সচেতন হইতে হবে। সেটা হচ্ছে তুমি খেয়াল করলা কি? তুমি বললা যে ভাই আমার তো এই লিস্টটা করা শেষ। তুমি কি বললা? আমার তো এই লিস্টটা করা শেষ, তাইলে আমি হচ্ছে এখন এটা ক্লোজ করে দিই, তাই না? এখন এখানে তাহলে ওয়েলটা ক্লোজ করে দিই। কিন্তু এই ওয়েলটা ক্লোজ করলে এই সুপার বাইক আর ইলেকট্রিক বাইক এরা কিন্তু আর ভিতরে ঢুকবে না, তখন এরা এটার বরাবরে হয়ে যাবে। তো এই জন্য এই ওয়েলটা এইখানে আমরা ক্লোজ করব না। না করে কি করব? না করে আমরা এই লিস্টের কাজটা শুরু করব। তো এই লিস্টটা কি? এটা দেখো একটা আনঅর্ডার লিস্ট, ইউএল। হ্যাঁ, যেহেতু এই যে সার্কেল ইউএল আনঅর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্টের টাইপটা কি? টাইপটা হচ্ছে সার্কেল। আনঅর্ডার লিস্টের টাইপটা হচ্ছে কি? সার্কেল। তুমি দেখলা ইউএল টাইপ সার্কেল দেওয়ার পরে তোমার যে দুইটা এলআই আছে, এলআই দুইটা কি? লিস্টের আইটেমগুলা, একটা হচ্ছে সুপার বাইক এলআই ক্লোজ, আরেকটা হচ্ছে কি? এলআই ইলেকট্রিক বাইক।
এইখানে হবে কি এই এলআই ক্লোজ। ঠিক আছে, এবার দেখো এই যে ইউএলটা এখানে শুরু করছিলাম, এই ইউএলটা এখানে ক্লোজ করব। বুঝাতে পারছি? তাহলে দেখো এটা কিন্তু শেষ হয়ে গেল। এই যে এবার দেখো, এইবার খেয়াল করো, এই যে ওয়েলটা শুরু করেছিলাম সেই ওয়েলটা এইখানে এসে এবার শেষ করব আমরা। এই ওয়েলটাকে এইখানে এসে আমরা কি করব, শেষ করব। ঠিক আছে, কারণ ওইটার ভিতরেই তো এতক্ষণ এই লিস্টগুলো ছিল। এরবার এসে তুমি কি করো, কাজ শেষ আমাদের, বডিটাও ক্লোজ করে দাও, এইচটিএমএলটাও ক্লোজ করে দাও। বুঝছো নাকি? বুঝো? ক্লিয়ার ভাইয়া? সহজ আসছে এগুলা, তাই না? ঘ নাম্বার দেখো কি বলতেছে, দেখো বলতেছে কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 ও চিত্র 2 এর ওয়েবসাইট কাটানোর মধ্যে কোনটি সুবিধাজনক? খেয়াল করো, চিত্র 1টা কি, চিত্র 1টা কি আমাদের, চিত্র 1 এটা কি লিনিয়ার কাঠামো না? এটা হচ্ছে কি লিনিয়ার কাঠামো। আর চিত্র 2টা কি, খেয়াল করো, এটাকে আমরা কি বলি, ট্রি বা হায়ারার্কিক্যাল। অনেকে আবার এটাকে মেনু কাঠামোও বলে, হায়ারার্কি কাঠামো। অনেকে এটাকে কি বলা হয়, মেনু কাঠামো বলে। তো দেখো কোনটা বেশি ভালো, দেখো কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতায় কি হবে, 20টা কোশ্চেন থাকবে, তাই না? ধরো 20টা কোশ্চেন থাকবে, তুমি প্রথম কোশ্চেনে অ্যান্সার করবা, নেক্সটে চাপ দিবা, সেকেন্ড কোশ্চেন আসবে, অ্যান্সার করবা, থার্ড কোশ্চেন আসবে, নেক্সটে দিবা। তাহলে দেখো এইগুলা কি সব কি এরকম সিরিয়ালে আসবে না? দেখো ফার্স্টে তোমার কি আসলো, কোশ্চেন 1, ফার্স্টে তোমার কি আসলো, কোশ্চেন 1, বুঝছো? ফার্স্টে তোমার কি আসতেছে, এরকম কোশ্চেন 1 আসতেছে, তারপরে এরকম সেম ধরো এরকম সিরিয়াল ওয়াইজ কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4। ঠিক আছে, এই জিনিসগুলো থাকলো, ধরো কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4। হ্যাঁ, এইভাবে করে আসে। ঠিক আছে, এইগুলা কিভাবে থাকতেছে, এরকম সিরিয়ালি থাকতেছে না? এখন তোমার ধরো এখানে লাস্টে একটা অপশন আছে, এখানে কিছু মেনু বার আছে, একটা আছে হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, একটা আছে প্রিভিয়াস, একটা আছে অপশন আছে ধরো নেক্সট, নেক্সট, আর একটা অপশন আছে ধরো লাস্ট। হ্যাঁ, এরকম অপশন আছে বিভিন্ন। এই ফার্স্টে ক্লিক করলে তোমাকে প্রথম কোশ্চেনে নিয়ে আসবে, লাস্টে নেক্সটে চাপ দিলে পরবর্তী, প্রিভিয়াসে চাপ দিলে আগে। তাহলে এই যে কাঠামোটা না, এই কাঠামোটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার কাঠামো। তাহলে কোনটা ভালো হবে বেশি? লিনিয়ার কাঠামোটা ভালো হবে। ঠিক আছে, এবং এই কাঠামো নিয়ে যখনই অ্যান্সার করবা তখন তুমি কিন্তু মাস্ট চিত্র দিবা। ঠিক আছে, দেখো ধরো যদি কখনো এরকম বলা হয় বড় কোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট লাগবে, তখন সেইখানে হবে কি এই ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোটা। ঠিক আছে, আবার যদি কখনো উদ্দীপক এমন কোথাও বলে যে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের যে কোনো পেজ থেকে যে কোনো সময় যে কোনো পেজে যাওয়া যায়, মানে প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড। দেখো এখানে কিন্তু 1 এর সাথে 3 কিন্তু কানেক্টেড না। এই যে এখানেও দেখো এই হোমের সাথে কিন্তু 4 কানেক্টেড নাই, তাই না? এই হোমের সাথে কিন্তু 5 6 কানেক্টেড নাই, দেখো 6 এর সাথেও 5 কানেক্টেড নাই। তাহলে দেখো এগুলো কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড না। তো প্রত্যেকের সাথে যেটা কানেক্টেড থাকে সেটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। কি বলা হয়? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। তো উদ্দীপকে যদি কোথাও এমন বলে যে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, তখন সেটা কি হবে? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। মনে থাকবে? ওকে, এবার দেখো এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা 2 রকম আছে, বুঝছো? এখানে কি 2টাই দিছে তোমাদের, না 2টা দেন একটা দিছে? ঠিক আছে, দেখো একটাতে হচ্ছে এই কোশ্চেনটা 2 রকম আছে। ঠিক আছে, একটাতে ভুল হয়েছিল আর একটাতে ঠিক হয়েছিল। 2টা বোর্ডে আসছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, ঢাকা বোর্ড 25-এ আর একটা বোর্ডে আসছিল আর কি। ঠিক আছে, দেখো খেয়াল করো, এই কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি এলিমেন্ট কি, তোমরা পারবা উপাদান কি। বিআরকে এমটি ট্যাগ বলা হয় কেন? এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাই না? তো বিআর ট্যাগের ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। এইরকম সেম ট্যাগ আর কি কি আছে? একটা আছে এইচআর ট্যাগ, হরিজন্টাল রো, আরটা আছে কি ইমেজ ট্যাগ, তাই না? এদের শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। এটা মাথায় রেখো। গ নাম্বারটা কি বলতেছে দেখো, দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো। এটা একটু ঠান্ডা মাথায় বুঝছো ভাই। ঠিক আছে, ভুলটা হয়েছে কি, দেখো এইখানে ওরা হয়তো ফার্স্টে চাইছিল এই যে জিনিসটা, এইটা হচ্ছে দেখো খেয়াল করো একটা লিস্ট হচ্ছে কি রিভার একটা লিস্ট, এই ফ্লাওয়ার একটা লিস্ট। এখন দেখো রিভারের ভিতরে এই যেটা গেছে এটা কিন্তু নেস্টেড লিস্ট, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ঢুকে গেছে, নেস্টেড লিস্ট। এই যে পদ্মা, যমুনা, মেঘনা, হ্যাঁ গেল। কিন্তু এই যে ফ্লাওয়ারের ভিতরে যে জিনিসটা আছে, এই যে অ্যাডেনিয়াম, রোজ লিলি, এটা আরেকটা বোর্ডে যে আসছে তখন আবার ঠিক করে আসছে, ওই বোর্ডে এক স্টেপ ভিতরে লেখা আছে কিন্তু এই বোর্ডে ভিতরে লেখা নাই, ওরা বাইরে দিছে। আর বাইরে দিলে কি তুমি এটাকে ভুল বলবা? না, ভুল বলবা না। এখানে কিন্তু এই যে আমি আমার বেসিক ক্লাসটা তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে এখানে দেখো বা আমি এরকম লিস্ট দেখাইছি, যে লিস্টের ধরো একটা উপাদান আছে হচ্ছে এরকম করে, দেখো যে লিস্টের একটা উপাদান আছে হচ্ছে এরকম বৃত্ত ভরাট সার্কেল করে আছে, সরি ডিস্ক, ধরো একটা উপাদান আছে এরকম রিভার, হ্যাঁ ধরো পরেরটা আছে এরকম সার্কেল, পরেরটা বৃত্ত ভরাট করা নাই ফ্লাওয়ার,
তারপরটা ধরো আছে এরকম স্কোয়ার দিয়ে ধরো এখানে আসছে বাইক। খেয়াল করো এই ধরনের লিস্ট কিন্তু আমি করাইছি যে একটা লিস্টের ভিতরে যদি তিন রকমের আসে বা ডিফারেন্ট চলে আসে সেই ক্ষেত্রে কেমন করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু সেরকম। খেয়াল করো এই যে ফ্লাওয়ার, রিভার, অ্যাডেনিয়াম, রোজ, লিলি, দেখো এরা কিন্তু একই সিকোয়েন্সে আছে, তাহলে এরা কিন্তু একই লিস্টে। শুধুমাত্র রিভারের ভিতরে হচ্ছে এই পদ্মা, মেঘনা, যমুনাটা ঢুকে গেছে, ঠিক আছে? এটা মাথায় রেখো, ঠিক আছে? তাহলে এটার জন্য এখন আমরা কোড লিখব। দেখো ফার্স্টে এক জিনিস বারবার লিখতে আর ভাল লাগে, তুমি লিখবা কি ডক টাইপ এইচটিএমএল, সরি ডক টাইপ এইচটিএমএল। তারপর এসে কি শুরু করবা, এইচটিএমএল ট্যাগ শুরু করবা। দেখো এখানে আমাদের কোনো প্রতিষ্ঠানের নাম বলে নাই, কোনো টাইটেল টাইটেল কিচ্ছু বলে নাই, তাইলে হেডের কোনো দরকার নাই। আমরা কোথায় চলে যাব, বডিতে, ডিরেক্ট বডিতে। এবার দেখো বডি ট্যাগে ঢোকার পরে কি আছে, লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট। দেখো যেহেতু এখানে উপরে আছে ডিস্ক, নিচে আছে আবার তাহলে এটাকে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টাইপ ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? কিভাবে খেয়াল করো, দেখো ধরো এই আমি লিখলাম ইউএলটা শুরু করলাম, কোনো টাইপ বললাম না। এইবার টাইপটা বলবো কোথায়, টাইপটা বলবো হচ্ছে এলআই এর মধ্যে এসে, টাইপটা বলবো কোথায়, এলআই এর মধ্যে এসে। এই এলআই এর এসে প্রথমটা টাইপ কি, দেখো ডিস্ক না, তাহলে এলআই এর ভিতরে এসে আমি বললাম যে এইটার টাইপ হচ্ছে ডিস্ক, এইটার টাইপ হচ্ছে কি ডিস্ক বলে তারপর আমি লিখলাম রিভার, তারপর আমি কি লিখলাম রিভার, লেখা এলআইটা ক্লোজ করলাম। এবার দেখো এইখানে এইটার মধ্যে এবার কি হয়েছে, আরেকটা লিস্ট শুরু হয়েছে না, আরেকটা লিস্ট শুরু হয়েছে, সেটাও একটা আনঅর্ডার লিস্ট। কিন্তু দেখো এই আনঅর্ডার লিস্টের প্রত্যেকেই তো একই টাইপ, তাই না, সার্কেল। তাহলে এইখানের ভিতরে আমি টাইপ লিখতে পারবো, ইউএল এর ভিতরে আমি টাইপ লিখবো, টাইপটা লিখবো কি সার্কেল, টাইপটা ধরো এখানে লিখে দিলাম, এই হচ্ছে সার্কেল, লিখলাম। লেখার পরে এবার উপাদানগুলো অ্যাড করি, কি কি আছে, পদ্মা, যমুনা, মেঘনা। তাহলে এই ধরো লিখলাম পদ্মা, তাই না, পদ্মা। তারপরে কি লিখবো, তারপরে এলআই দিয়ে ধরো লিখলাম হচ্ছে মেঘনা, সরি সেকেন্ড অপশনে যমুনা আছে, মেঘনা না। এই হচ্ছে কি যমুনা, এলআই ক্লোজ। তারপরের অপশনটা কি আছে, এলআই দিয়ে মেঘনা, ঠিক আছে? এখানে কি হবে, এলআই ক্লোজ। তাহলে দেখো এই আন্ডার অর্ডার লিস্টটা শেষ, আমি কি করলাম, ইউএল ট্যাগটা ক্লোজ করে দিলাম। আবার ফিরে যাচ্ছি এই যে আগের লিস্টে, ঠিক আছে? আগের লিস্টে এটা কি হবে, এলআই এর টাইপ কি হবে বলো, এলআই এর টাইপ কি হবে, দেখো এখানে দেখো ইউএল এর ভিতরে তো কোনো টাইপ ডিক্লেয়ার করি নাই, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইপ বলবো আমরা। এই এলআই এর ভিতরে টাইপ কি হবে, যে ফ্লাওয়ারটা কি আছে, ফ্লাওয়ারটার টাইপ আছে হচ্ছে ডিস্ক, ফ্লাওয়ারটার টাইপ কি আছে ডিস্ক, তাহলে এই লিখলাম ডিস্ক লেখার পরে কি লিখলাম, ডিস্ক লিখলাম, এরপরে ফ্লাওয়ার লিখলাম, ফ্লাওয়ার, এই হচ্ছে এলআই ক্লোজ, ঠিক আছে? এবার আসো এরপরে দেখো পরে আবার এলআই। এইবার খেয়াল করো এই যে টাইপটা আছে না, এই টাইপটাকে কি বলা হয়, স্কোয়ার। কি বলা হয়, স্কোয়ার। তাহলে এলআই দিয়ে এই এলআই এর টাইপটা আমরা কি লিখবো, এলআই এর টাইপ লিখবো হচ্ছে স্কোয়ার, এই লিখলাম স্কোয়ার লেখার পরে এই ফুলটার নাম কি, ফুলটার নাম হচ্ছে অ্যাডেনিয়াম, এই যে লিখলাম হচ্ছে অ্যাডেনিয়াম। এরপরে কি করলাম, এলআই ক্লোজ করে দিলাম। খেয়াল করো এই সেম টাইপটা রোজ লিলির ক্ষেত্রেও না, তো এই জন্য এটার একটু কপি করলাম ধরো, ঠিক আছে? এটারে কি করলাম, ধরো এইটুকু কপি করি, কপি করে এই একটা নিলাম হচ্ছে রোজের জন্য, আর আরেকটা নিলাম হচ্ছে তোমার লিলির জন্য, ঠিক আছে? এবার দেখো এরপরে কি লিখতেছি, এই রোজ, একটা হচ্ছে রোজ, এলআই ক্লোজ কেন কপি করছি বুঝছো, কারণ এই সবগুলোই তো স্কোয়ার। তারপরে কি লিখলাম, লিলি, এখানেও কি করলাম, এলআই ক্লোজ। এইবার দেখো এই যে ইউএলটা শুরু করছিলাম, এখানে ইউএলটা ক্লোজ করে দিলে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ বাকি নাই। তাহলে এখানে এসে আমরা কি করব, বডি ক্লোজ করে দিব অ্যান্ড দেন এইচটিএমএল ক্লোজ করে দিব। বুঝছো নাকি বুঝো নাই, একদম ক্লিয়ার, ঠিক আছে? তারপর আসো নেক্সট, ঘ নম্বর বলতেছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। মানে দৃশ্যকল্প 2টা কি, দেখো এখানে একটা এইচটিএমএল এর কোডের ফরম্যাট দেখাইছে, এইচটিএমএল এর শুরু শেষ, আর এখানে আমাদেরকে বলতেছে এই টেবিলটা কমপ্লিট করতে। সহজ টেবিল কিন্তু, দেখো এইখানে কি এই বরাবর একটা ঘর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই, একটা আসছে। তাহলে কি হয়েছে, এখানে দেখো 3টা রো স্প্যান হয়েছে, তাই না?
আবার খেয়াল করো সেম ভাবে এই যে ফ্লাওয়ারের এইখানে একটা দাগ যাওয়ার কথা ছিল, এখানে একটা দাগ যাওয়ার কথা ছিল, এইখানেও কি হয়েছে রো স্প্যান 3 এবং এটা কি হয়েছে, এটার ভি অ্যালাইন হয়েছে মিডল, তাই না? দেখো এটা টপে না থেকে মিডলে আছে, তো ভি অ্যালাইন কি হয়েছে মিডল। এখন খেয়াল করো এই যে রিভার, দেখো রিভারটা কার সাথে আছে, রিভার কোন সারিতে আছে বলো তো, পদ্মার সারিতে, যমুনার সারিতে নাকি মেঘনার সারিতে? রিভারটা কিন্তু আছে পদ্মার সারিতে, কারণ রো স্প্যানের ক্ষেত্রে মাথায় রাখবা কখনোই নিচের সারিতে থাকা জিনিস উপরের সারিকে মার্চ করতে পারে না, রো স্প্যান করতে পারে না। রো স্প্যান অলওয়েজ কি করে, উপরের সারিটা নিচের গুলাকে করে। সেম ভাবে ফ্লাওয়ারটা কোন সারিতে আছে, অ্যাডেনিয়ামের সারিতে আছে, ঠিক আছে, কারণ ও নিচের সারিতে থাকলে কখনোই উপরের সারিকে মার্চ করতে পারতো না, ঠিক আছে। তাই দেখো ওই অনুসারে আমরা লেখা শুরু করি। আসো, এই হচ্ছে ডক টাইপ এইচটিএমএল দিয়ে লেখা শুরু করো। শেষ, বোর্ডই নষ্ট করে ফেলাইছি লিখতে লিখতে। ওমা কি রে ভাই, এই জায়গাটাই দূষণ। ওমা লিখবই না। দেখো শুরুতে এই ধরো লিখলাম কি ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল ট্যাগটা দিলাম। তারপরে দেখো এখানেও আমাদের কোনো ওয়েবসাইটের নাম টাম কিছু বলে নাই, তাহলে হেড অংশ আমরা নিব না, সরাসরি চলে যাব কোথায়, বডি অংশে। গেলাম বডিটাকে, বডিটাকে যাওয়ার পর টেবিল শুরু করতে হবে। টেবিল শুরু করতে গেলে আমরা কি ট্যাগ দেই, এই যে টেবিল, টেবিলের ভিতরে কি লিখি, বর্ডার, বর্ডারের ভ্যালু কি দেই আমরা 1, যেহেতু মার্জিন রেখা 1, আর কি লিখি সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0 মানে সেলগুলোর ভিতরে কোনো গ্যাপ থাকবে না। ওকে, এবার দেখো প্রথম সারি, এই ধরো লিখলাম হচ্ছে কি টিআর, প্রথম সারিতে লিখলাম টেবিল রো টিআর, প্রথম সারি, প্রথম সারির ভিতরে কি আছে দেখো, রিভার আর পদ্মা আছে না, তাহলে প্রথম সারির ভিতরে এই যে টিডি, টিডি প্রথম সারির প্রথম উপাদানটা হচ্ছে কে, এই যে রিভার, এবং রিভারে কি হয়েছে রো স্প্যান 3 হয়েছে, তাই না? এই যে টিডি, এই ঘরটাতে কি হয়েছে, এই ঘরটাতে হয়েছে হচ্ছে রো স্প্যান হয়েছে 3, লিখলাম রো স্প্যান 3। আর দেখো কি হয়েছে, ভি অ্যালাইন মিডল, তাই না, মাঝখানে আসছে, তাহলে এখানে আমি কি লিখলাম, ভি অ্যালাইনের ভ্যালু লিখলাম হচ্ছে মিডল, ভি অ্যালাইনের ভ্যালু লিখলাম মিডল। এবার দেখো প্রথম উপাদানটা কি, উপাদানটাকে লিখলাম রিভার, রিভার লেখার পরে কি করলাম, টিডি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথম সারির প্রথম উপাদান গেল। এই একই সারিতে আরেকটা উপাদান আছে, সেই উপাদানটা কে আছে, ওই যে পদ্মা, কে আছে, পদ্মা, এই পদ্মা লেখার পর টিডি ক্লোজ, এবং এখানে কিন্তু এই সারির কাজও শেষ, টিআরও ক্লোজ। দেখো এই টেবিলে টোটাল সারি আছে কয়টা বলো তো, টোটাল সারি কিন্তু আছে 1 2 3 4 5 6টা সারি আছে, ঠিক আছে। তাহলে দেখো এই একটা সারির কাজ শেষ হলো, পরের সারিতে কি আছে বলো তো, টিআর। পরের সারিতে দেখো একটা জিনিসে আছে, প্রথম সারিতে আছে রিভার আর পদ্মা, পরের সারিতে শুধু আছে যমুনা, তারপরের সারিতে শুধু আছে মেঘনা। তাহলে দেখো পরের সারিগুলো কি করতেছি, যে টিআর, টিআর এর মধ্যে টিডি শুরু করতেছি, টিডি এর মধ্যে লিখতেছি যমুনা, এই লিখলাম যমুনা, টিডি ক্লোজ, এবং ওই সারিটাও এখানে ক্লোজ, এই টিআরও ক্লোজ করে দিলাম। পরের সারিটাও খেয়াল করো সেম, টিআর শুরু করলাম, এই সারিতে কে আছে, মেঘনা, এই যে এই সারিতে একটাই ডেটা আছে, একটাই ঘর আছে, সেটা হচ্ছে কি মেঘনা। এরপরে এখানে এই টিডি ক্লোজ, তারপরে হচ্ছে এই টিআর ক্লোজ, ঠিক আছে। দেখো এবার দেখো পরের সারিতে কি আছে, দেখো পরের সারিতে কি আছে, তারপরের সারি কি, যে ফ্লাওয়ারের সারিতে, যে ফ্লাওয়ার আর অ্যাডেনিয়াম একই সারিতে আছে, তাহলে এই আসলাম টিআর, টিআর আইসা দেখো এই সারিতে আবার সেম আগের মতো, এই যে ফ্লাওয়ারের ঘরটা কি হয়েছে, রো স্প্যান 3, সেম রিভারের মতো, তাহলে এই টিডি এর মধ্যে কি হবে, এই টিডি এর মধ্যেও তোমার রো স্প্যান হইতে হবে 3, রো স্প্যান কি হইতে হবে 3, আর কি হইতে হবে, ভি অ্যালাইন মিডল, ভি অ্যালাইন কি হবে মিডল, তাই না, উপর নিচে হইলে ভি অ্যালাইন, আর বামে ডানে হইলে হচ্ছে অ্যালাইন, তাহলে মিডল দিয়ে প্রথমটা উপাদানটা কি হবে, ফ্লাওয়ার, এই যে লিখলাম ফ্লাওয়ার, তারপরে কি হবে টিডি ক্লোজ। এই সারিতে আরো একটা জিনিস আছে টিডি, সেইটা কি আছে, সেটা আসছে হচ্ছে ওই যে অ্যাডেনিয়াম, এটা সিম্পল, এখানে কোনো রো স্প্যান কল স্প্যান কিছুই হয় নাই, অ্যাডেনিয়াম লিখলাম, টিডি ক্লোজ। তাহলে দেখো এই সারির কাজ শেষ, আরো একটা টিআর ক্লোজ করলাম, পরের সারি আরেকটা টিআর শুরু করলাম,
পরের সারিতে কি আছে দেখো, শুধু রোজ, তারপরের সারিতে শুধু লিলি, তাহলে টিআর টিডি রোজ টিডি ক্লোজ টিআর ক্লোজ। বুঝছো, এক একটা সারি এক এক লাইনে শেষ। তারপরেরটা আবার টিআর টিডি লিলি টিডি ক্লোজ টিআর ক্লোজ। তারপরটাতে আসো, তারপরে কি টেবিলই ক্লোজ, পুরো টেবিলের কাজ শেষ না, টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ, বডি ক্লোজ এইচটিএমএল। বুঝছো নাকি বুঝো না? সহজ না ভাই? কিউট। এরপরে দেখো পরের কোশ্চেনে আসো। এখানে একটা কোশ্চেন দেখো, এটাও থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলানো কোশ্চেন, ঠিক আছে? থিওরি আর প্র্যাকটিক্যাল মিলানো কোশ্চেন। কি বলতেছে খেয়াল করো, দৃশ্যকল্প 2 এখানে দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো। এখানে হচ্ছে কম্পিউটার বা ক্লায়েন্ট। ক্লায়েন্টকে জানো? এই ক্লায়েন্ট আর সার্ভার, এটা একটু বুঝো। কোনো একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন ওয়েবসাইটের যেই ফাইলগুলো থাকে, মানে যেগুলো আমরা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাই, এই ফাইলগুলো একটা সার্ভারে আপলোড করে রাখতে হয়, ঠিক আছে? একটা শক্তিশালী কম্পিউটারে, বা আমরা অনলাইনে কোথাও যদি কোনো জায়গায় হোস্টিং নিয়ে সেখানে আপলোড করে রাখি। তারপরে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কারা? যারা ওয়েবসাইট ভিজিট করতে আসবে, তারা তাদের কম্পিউটার থেকে কি করে, এই জিনিসটা দেখতে চাই। তো আমরা এখানে একটা সফটওয়্যার ব্যবহার করি না, ব্রাউজার। ব্রাউজার একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা কি করে জানো? ব্রাউজারে যে ধরো তুমি লিখছো www.google.com লিখে তুমি ক্লিক করলে ব্রাউজার কি করে, এটা নিয়ে দৌড়ায় জায়গায় ওই সার্ভারের কাছে, সার্ভারের কাছে যে একটা বলে রিকোয়েস্ট করে যে এই কম্পিউটার থেকে এই জিনিসটা দেখতে চাইছে, এটাকে কি বলা হয়? রিকোয়েস্ট। মাথায় রেখো, ক্লায়েন্ট সার্ভারের কাছে যেটা পাঠায় সেটাকে কি বলা হয়? রিকোয়েস্ট। এই যে দেখো, ক্লায়েন্ট সার্ভারের কাছে যেটা পাঠায় সেটা হচ্ছে কি? রিকোয়েস্ট, অনুরোধ করে। এবং সার্ভার তখন কি করে? রেসপন্স করে। যদি সে দেখার জন্য ভ্যালিড হয় তখন তাকে দেখায় দেয়। তখন ও কি করে? ও যেটা করে সেটা হচ্ছে রেসপন্স। ও রেসপন্স করলেই আমরা ওয়েবসাইট দেখতে পাই, না হলে পাই না। দেখো কিছু কিছু জায়গায় আছে না, আমাদের আইডি লগ ইন করতে হয়, না হলে পাই না। সিস্টেমটা এইটা, যে এখানে রিকোয়েস্ট করতে গেলে আগে আইডি লগ ইন করতে হবে, তারপরে আমি এটা দেখাবো, ঠিক আছে? আইডি লগ ইন না থাকলে ও রেসপন্সও করে না, আমরা দেখতেও পারি না। তাহলে দৃশ্যকল্প 1 এটা বুঝাইছে। দৃশ্যকল্প 2 কি বলতেছে আমাদেরকে, নিম্নের ওয়েব পেজটি, মানে এই যে এই টেবিলটার কথা বলছে, এইটা www.abc.edu/student.html নামে সার্ভারে সংরক্ষিত আছে। এই একটা জায়গায় কি করে রাখছে? আপলোড করে রাখছে। বুঝছো? দেখো সার্ভারে সংরক্ষিত আছে, তার মানে কি বলতেছে? এইটা আপলোড করা আছে এই ইউআরএল এ, তাই না? এটা কি? এটা একটা ইউআরএল দেওয়া আছে আমাদেরকে, এই ইউআরএল এ এটা সেভ করা আছে। কি বলতেছে দেখো, হাইপার মিডিয়া কি? এটা তোমরা পারবা। শুধু এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না, ব্যাখ্যা করো। এটা কিন্তু ট্রু। শুধু এইচটিএমএল ব্যবহার করে বেসিক কাঠামোটা তৈরি হয়, আর কিছুই হয় না। অন্যান্য এক্সট্রা কি লাগে? সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো লাগে। এইগুলা হইলে হচ্ছে ওয়েবসাইটটাকে আকর্ষণীয় বা দেখতে সুন্দর করা যায়। এইচটিএমএল দিয়ে শুধু বেসিক স্ট্রাকচারটা তৈরি করা যায়, ঠিক আছে? এখন কোশ্চেন কি বলতেছে দেখো, দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটারে প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করো। প্রক্রিয়া কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দৃশ্যকল্প 2 কি? দৃশ্যকল্প 2 এ এই যে এই লিঙ্কটা, তো দেখো সার্ভার, ধরো একজন ক্লায়েন্ট, তুমি তোকে সুন্দর করে গুছাই লিখবা। ক্লায়েন্ট যখনই তার ব্রাউজারে এই লিঙ্কটা লিখে ক্লিক করবে, তখনই কি হবে? এই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে। তারপর সার্ভার যখন রেসপন্স করবে তখন এটা দেখতে পারবে। এটার আলোকে এটাকে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? সেলফ, এটা থিওরি কোশ্চেন। এরপরে দেখো আসো কি বলতেছে দেখো, দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। এটা আমি করবো না, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? এখানে একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ, যেখানে দেখো এই যে সাবজেক্ট, মার্কস, টোটাল, এইগুলো সব কি? টেবিল হেডিং। এই একটা সারি, এই সারিতে সবগুলা কি? টেবিল হেডিং, টিএইচ, তাই না? এরপরে দেখো এই যে টিডি 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 টিডি, এই ঘরটাতে কি হয়েছে? এই ঘরটাতে এখানে কি হয়েছে? এখানে হয়েছে হচ্ছে রো স্প্যান। এখানে কি হয়েছে? রো স্প্যান হয়েছে। রো স্প্যানের ভ্যালু কত? 3। এবং এটা কোন সারিতে? এই 230, কিন্তু এই যে এই 80 সারিতে, এই 80 সারিতে হচ্ছে 230। বাংলা 80 আর 230 একই সারিতে আছে, ঠিক আছে? আবার দেখো এই যে রোল নং 101, এটা কি বলতো? এইটা এর আগে কোনো সিকিউতে আমরা পাই নাই। এটাকে বলা হচ্ছে ক্যাপশন। ওই যে টেবিল ট্যাগটা শুরু করলাম না, এই যে আমরা শুরু করব না, দেখো ধরো এই তুমি শুরু করবা না টেবিল ট্যাগ, টেবিলেই তুমি লিখবা না টেবিল বর্ডার হচ্ছে 1, সেল স্পেসিং হচ্ছে 0, সেল স্পেসিং হচ্ছে 0। এইটা যখনই শুরু করবা না, তারপরের লাইনটাই হবে হচ্ছে ক্যাপশন।
এই তুমি লিখবা ক্যাপশন, এই ক্যাপশনটা কি হয় জানো, অটোমেটিক্যালি সেন্টারে চলে যায়, তো এটাকে অ্যালাইন করা লাগে না। ক্যাপশনে যেয়ে তুমি শুধু এটা লিখে দিবা, এই যে রোল নং 101, এইটা লিখে তুমি কি করবা, ক্যাপশনটা ক্লোজ করবা। এইটা লেখার সাথে সাথে শেষ। আর বাকি সব তো তুমি পারোই, টিআর দিয়ে টিএইচ সাবজেক্ট, টিএইচ মার্কস টোটাল, এটা তো তুমি বাকিটা তুমি পারোই সেলফ। এবার আসো, এই একটা ওয়েবসাইট কি বলতেছে দেখো, শিক্ষক ক্লাসে চতুর্থ অধ্যায়ের টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারে নিচের চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন, যেখানে যেখানে টাইটেল অপুস পেজ লেখাটি প্রদর্শন হবে। ওয়েবসাইটের টাইটেল কি, অপুস পেজ লেখা হবে, বুঝছো? তার মানে দেখো আমাদের ওয়েবসাইটের হেডের অংশটা কিন্তু আছে, হেডের ভিতরে কি লিখতে হবে, অপুস পেজ। এরপরে কি বলতেছে দেখো, অপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু এর আগেও একটা করলাম। ওকে, ও কি করছে, এরকম একটা জিনিস তৈরি করছে। HTML উপাদান কি, ওই যে উপাদান এলিমেন্ট একই। দেখো কি বলছে, ওয়েবসাইটের দুইটা অংশ থাকে। দেখো ওয়েবসাইটের দুইটা অংশ থাকে, কি কি জানো, ওয়েবসাইটের দুইটা অংশ থাকে হচ্ছে, একটা থাকে হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। সার্ভার আর ক্লায়েন্ট। সার্ভার কি, যেখানে ওয়েবসাইটের সব ফাইলগুলো আপলোড করা থাকে, আর ক্লায়েন্টে কি করে, ক্লায়েন্ট হচ্ছে এই ফাইলগুলো দেখে, ঠিক আছে ওইটা। আর দেখো যদি বলে ওয়েবসাইটের জায়গায় যদি ওয়েব পেজ বলে, ওয়েব পেজেরও কিন্তু দুইটা অংশ থাকে, একটা হেড অংশ একটা বডি অংশ, ঠিক আছে। পরে আসো, গ নম্বরে কি বলতেছে, উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় HTML কোড লিখো। দেখো এইটার জন্য না আমি কোড লিখবো না, কেন, কি বলতেছে এখানে দেখো, টাইটেল হচ্ছে অপুস পেজ, এটা দিলাম। তারপর শর্তে কি বলছে, পিপিলিকা, এই পিপিলিকাটা লিস্ট আকারে আছে, মানে একটাই লিস্ট। দেখো পিপিলিকাটা লিস্ট আকারে আছে। ওএল কোনো টাইপও দেওয়া লাগবে না, কারণ অটোমেটিক্যালি এটা কিসে নিয়ে যাবে, এটা ওয়ানে নিয়ে নিবে। এলআই তুমি কি লিখবা, পিপিলিকা। আচ্ছা আরেকটা কথা কি বলছে দেখো, লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক আছে। দেখো পিপিলিকাটা হাইপার লিঙ্ক আকারে আছে, ঠিক আছে, তাহলে এখানে তুমি হাইপার লিঙ্কটা করতে পারবা না। এই যে অ্যাঙ্কর ট্যাগ HREF, ঠিক আছে, আমি বলছিলাম কিন্তু যে কিছু কিছু জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে না, গুগল, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ এগুলো লিখতে থাকবে না। তাই দেখো HREF এখানে কি হবে, এই যে পিপিলিকা, দেখো এখানে পিপিলিকাটা কি হবে, এই যে পিপিলিকার লিঙ্কটা কি, https://www.pipilika.com। হ্যাঁ এরপরেই কিন্তু এইটা pipilika.com, এটা লিখবা। তারপরে শেষ করে এই পিপিলিকা লিখবা, এরপরে হচ্ছে এখানে এলআই ট্যাগটা ক্লোজ হবে। তারপরে কি হবে, এই যে অর্ডার লিস্টটা আছে না, এই ওয়েলটা এখানে ক্লোজ, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করো, পিপিলিকা লিস্ট আকারে আরটা কি থাকবে, হাইপার লিঙ্ক করা থাকবে, ঠিক আছে। এই যে তাই হয়ে গেল এই জিনিসটা। দেখো ছবি আপলোড হবে map.jpg, map.jpg উইথ কত 100, হাইট কত 40। ওয়েলকামটা খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো, এই যে পিপিলিকার যে ঘরটা, এটা কিন্তু দেখো কল স্প্যান 2 হয়েছে, কারণ এই বরাবর একটা দাগ যাওয়ার কথা। হ্যাঁ এবার খেয়াল করো, এইখানে কিন্তু কোনো দাগ নাই, তাইলে এখানে কোনো স্প্যান হয় নাই। এই যে এইখানে যাওয়ার কথা ছিল, এই যে ওয়েলকাম ঘরটা, এইটার রো স্প্যান হয়েছে 3, সরি কল স্প্যান হয়েছে 3, কারণ এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম থাকার কথা ছিল, তাই না। আরেকটা জিনিস ইউনিক তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি এবিসি। এই এবিসি এর পার্টটুকু কেমন হবে বলো তো, দেখো খেয়াল করো এইখানে এবিসি গুলা কেমন আছে, এই যে ঠিক এরকম কানেক্টেড না এবিসি। দেখো একজন আরেকজনের সাথে একদম গায়ে লাগা থাকলে সেটাকে দেখো, এই যে যদি আমরা A স্কোয়ার লিখি তাহলে কিন্তু এরকম গায়ে লাগানো থাকে, তাই না। ধরো বি কিউব লিখবো, তাহলে বি এর সাথে কিউবটা কিরকম লাগানো থাকে, তাহলে দেখো এখানে এর পাওয়ার বি, বি এর পাওয়ার সি, এইভাবে আছে। তো এই জিনিসটা কিভাবে হয় জানো, এই ঘরটা ধরো, ওই ঘরটার জন্য যদি আমি লিখি, তাহলে ধরো ওই ঘরটাতে আমি কি লিখবো জানো, এরকম টিডি লেখা এ লিখবো, এর উপরে পাওয়ার দিব হচ্ছে বি, এরকম লিখবো। সুপারস্ক্রিপ্টে দিব বি লেখা না, দেখো এখানে সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করব না, কারণ এই বি এর উপরে আরেকটা আছে না। তাহলে দেখো এখানে এই বি এর সুপারস্ক্রিপ্টটা ক্লোজ না করে আমি আরেকটা সুপারস্ক্রিপ্ট দিচ্ছি, দিলে তাহলে বি এর উপরে কে যাবে, বি এর উপরে যাবে হচ্ছে এই সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখবো সি, তারপরে সুপারস্ক্রিপ্ট ক্লোজ। দেখো কেন এটা করলাম জানো, কারণ ধরো আমি বি এর সুপারস্ক্রিপ্টটা যদি ক্লোজ করে দিতাম, তাহলে বি এর পার্ট তো শেষ হয়ে যেত। তারপরে আবার সুপারস্ক্রিপ্ট সি যদি লিখতাম, তাহলে আউটপুটটা কি আসতো জানো, এর পাওয়ার, এই যে বি আর সি এরকম পাশাপাশি আসতো। কিন্তু আমি তো পাশাপাশি না, আমি তো বি এর উপরে সি উঠাবো, এরপরে আইসা এই সুপারস্ক্রিপ্টটা তুমি ক্লোজ করবে, তাইলেই এইরকম আউটপুট পাওয়া যাবে এবিসি, বুঝছো। আর যদি এইখানে যদি সুপারস্ক্রিপ্ট ক্লোজ করে দিতাম, ক্লোজ করে যদি আবার সুপারস্ক্রিপ্ট সি সুপারস্ক্রিপ্ট ক্লোজ করতাম, তাইলে কি হইতো, এই যেরকম পাশাপাশি চলে আসতো। কিন্তু পাশাপাশি তো না, আসবে এটা, ক্লিয়ার। তাহলে এটা নিজেরা একটু করবা, এই প্র্যাকটিস করে যাবা। সব ভাইয়ারটা দেখে পরীক্ষা দিতে গেলে কিন্তু পরীক্ষা ভালো করবা না,
যা দেখবা তাই লিখবা, ঠিক আছে, যা দেখবা না তাও লিখবা, ঠিক আছে। ঘ নম্বরে কি বলতেছে, নির্দিষ্ট সময় পর পর ওয়েবসাইটটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো। ওই যে তিনটা জিনিস বলছিলাম, সরি চারটা জিনিস, হইতে পারে ডোমেইন নেমের সাবস্ক্রিপশন ফেল, হোস্টিং এর সাবস্ক্রিপশন ফেল, অথবা ডিএনএস সার্ভারের সমস্যা, অথবা কি হইতে পারে ওই যে হ্যাকিং অথবা ম্যালওয়্যার অ্যাটাক, ঠিক আছে। এই পার্টটা যে শুরুতেই বলে দিছিলাম, এটা তাহলে পারবা। দেখো মেবি দিস ওয়ান দ্য লাস্ট, হ্যাঁ, এবং এটা রাখছি কেন আমি, এর পিছনে কারণ আছে, ঠিক আছে। পরে খেয়াল করো কি বলতেছে, অ্যাট্রিবিউট কি, এটা তুমি পারো। এবার দেখো ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, এটাও তুমি পারো। গ নাম্বারে বলতেছে উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড লেখো। এইটাও না আমি লিখবো না, এটাও আমি লিখবো না, তবে আমি তোমাদেরকে জাস্ট বলে দিব, ঠিক আছে। সেটা কি বলে দিব দেখো, এই যে দেখো yahoo.com, এই ঘরটাতে কি হয়েছে, এই কল স্প্যান 2 হয়েছে, তাই না? ওকে, এই rose.jpg-টাতে কি হয়েছে, এইখানে হচ্ছে রো স্প্যান 2 হয়েছে, এই ঘরে যাইতে গেছিল। H2SO4 তোমরা লিখতে পারবা, rose.jpg আছে, যেহেতু rose.jpg এর কোনো হাইট উইথ দেওয়া নাই, তুমি ডিফল্ট একটা ধরে নিবা 50-50 বা 100-100। আমি বুঝাইতে আসছি মূলত এইটা, খেয়াল করো দেখো এই জায়গাটা একটু বুঝো, এই যে এ বি সি আর এ বি সি, এই দুইটা জিনিস কি সেম? ঠিক এর আগের কোশ্চেনটার এই কোশ্চেনটার পার্থক্যটা দেখো, এর আগের কোশ্চেনে ছিল এরকম এর পাওয়ার বি, বি এর পাওয়ার সি, আর এই কোশ্চেনে দেখো এ বি সি, এইগুলাকে কি পাওয়ার মনে হচ্ছে মাঝখানের গ্যাপ দেখে? এগুলো কিন্তু আলাদা আলাদা লাইনে আছে, সি একটা লাইনে, বি একটা লাইনে, এ একটা লাইনে, ঠিক আছে। তাহলে এই ঘরটা কিভাবে করব, শুধু এই ঘরটার জন্য আমি কোড লিখতেছি, দেখো শুধু ওই ঘরটার জন্য, ধরো টিডি, ওই ঘরে তুমি আসছো, ওই ঘরে আসার পরে তোমার জিনিসটা কেমন হবে দেখো, এই যে সি, সি এর আগে তুমি এখানে একটু ধরে নাও, ধরো এর আগে কয়টা, ধরো এর আগে কি এই বরাবর একটা অক্ষর থাকার কথা ছিল, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, তারপরে এই একটা অক্ষর। তাহলে দেখো এই সি এর আগে কয়টা অক্ষর থাকার কথা ছিল, আরো 3টা অক্ষর, কিন্তু 3টা অক্ষর না হয়েই সি লেখা শুরু হয়েছে, তাই না? বা দেখো এদের মাঝখানেও একটা করে স্পেস আছে, এদের মাঝখানেও কি একটা করে স্পেস আছে, তাই না? তাহলে দেখো ধরো এই একটা অক্ষর, এই একটা অক্ষর, অবশ্য না ঠিকই আছে, ধরো এই একটা অক্ষর এইভাবে আছে, হ্যাঁ। তাহলে দেখো সি এর আগে কয়টা স্পেস, 1 2 3টা স্পেস হবে, বি এর আগে 2টা স্পেস হবে, এর আগে একটা স্পেস হবে। তাইলে খেয়াল করো এই লাইনটা কেমন হবে, টিটি দেখো সি এর আগে কয়টা স্পেস হবে, কয়টা স্পেস হবে, এই দেখো। আর স্পেসের জন্য আমরা কি লিখি, এনবিএসপি সেমিকোলন, তাই না? এই জিনিসটা লিখি না, স্পেসের জন্য আমরা কি লিখি, এনবিএসপি সেমিকোলন। তাহলে দেখো এই যে ধরো লিখলাম কি এন্ড এনবিএসপি, এখন সি এর আগে এটা কয়টা লিখবো, দেখো 3টা লিখতেছি, কয়টা, সরি কয়টা লিখতেছি, 3টা, এই যে 1 2 3টা এনবিএসপি দিলাম, 3টা এনবিএসপি, হ্যাঁ। তারপরে লিখতেছি সি, তারপরে কি লিখলাম সি, লেখার পর এখানে কি দিলাম ব্রেক ট্যাগ বিআর, যে নিচে আসো, নিচের লাইনে বি এর আগে দেখো কয়টা অক্ষর থাকার কথা ছিল, 2টা, তাহলে বি এর জন্য আমি কি করলাম, এখান থেকে 2টা এনবিএসপি নিয়ে আসলাম, 2টা এনবিএসপি দিলাম, দিয়ে কি লিখলাম, দিয়ে লিখলাম হচ্ছে বি, তারপরে আবার ব্রেক ট্যাগ দিলাম, ব্রেক ট্যাগ দিয়ে ওই লাইনে আর না লিখে নিচে আসলাম, নিচে আইসা আবার এর আগে কয়টা এনবিএসপি আছে, একটা, তাহলে এই একটা এনবিএসপি লিখলাম, তারপরে এসে কি লিখলাম, এই এটা লিখলাম, তারপরে যে এই টিডিটা ক্লোজ করলাম, টিডিটা ক্লোজ করলাম, বুঝছো? যে ঘরটা তোমাদের কাছে নতুন, বাকি কোনো ঘরই তোমাদের কাছে নতুন না, ক্লিয়ার? পারবা তোমরা। এবার দেখো এই কি বলতেছে, টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট, দেখো কি বলতেছে, প্রথম সারির উপাদানটা, প্রথম সারির উপাদান হচ্ছে এইটা, আর কি বলতেছে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান, এই হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে এইটা আছে আর এই উপাদানটা আছে, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগ দ্বয়ের গঠন লেখো এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে দেখো প্রথমটা হচ্ছে হাইপারলিংক, দেখো প্রথম সারিটা কি হাইপারলিংক, হাইপারলিংকের গঠনটা কি এরকম, এ লিখতে হয়, এখানে এইচ আর ইএফ এর ভিতরে এইখানে একটা ইউআরএল লিখতে হয়, তাই না? এইটা হচ্ছে প্রথম সারির গঠন, এই গঠনটাকে তোমার ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, এই গঠনটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর মাঝখানে এখানে যে কোনো একটা কন্টেন্ট থাকবে, লাস্টে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইমেজ, ইমেজের স্ট্রাকচারটা কেমন, এই ইমেজ, ইমেজের পরে এখানে কি হবে সোর্স, আর এটার মাঝখানে কি লিখতে হবে, এখানে একটা ইউআরএল লিখতে হবে, ঠিক আছে, বুঝছো? এই দুইটা ব্যাখ্যা করতে হবে তোমাকে, এই হাইপার লিঙ্কের গুরুত্ব আর ইমেজের গুরুত্ব। গুরুত্ব কি, গুরুত্ব হচ্ছে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের কানেক্ট করার জন্য হাইপার লিঙ্ক ট্যাগ লাগে। আর এই যে তোমার কি করতে হয়, তোমার ধরো হচ্ছে ওয়েবসাইটে কোনো ছবি আপলোড করতে এটা লাগে, ঠিক আছে। এবার দেখো দুইটা সিকিউ আসে নাই, কিন্তু সেইগুলো সম্পর্কে আমি একটু তোমাদের সাথে আলাপ করি, কেমন একটা থাকতে পারে। ধরো তোমাকে একটা টেবিল দিছে এরকম,
ঠিক আছে, এই টেবিলটা খুবই পপুলার একটা টেবিল, খুবই পপুলার একটা টেবিল। এখন যে টেবিলটা আমি আঁকতেছি, বুঝছো? এই জিনিসটা ছিল না, ঠিক আছে। এরপরের জিনিসটা হচ্ছে এই এমন, ঠিক আছে। তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে কেমন, এই এমন, এই এমন। ধরো হ্যাঁ, যে এরকমও কোশ্চেন আসতে পারে, আমি জাস্ট এটা তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ঠিক আছে, যে কোশ্চেন এমনও হইতে পারে। কোশ্চেন এমনও হইতে পারে, ধরো এটা হচ্ছে একটা টেবিল, এই ধরনের টেবিল আসলে তোমরা করতে পারবা, ঠিক আছে। কিন্তু এখানে একটু কোশ্চেন ঘুরাই দেবে। ধরো এখানে একটা কোশ্চেন হচ্ছে, এক উদ্দীপক হচ্ছে এরকম যে স্টুডেন্ট নেম, এইখানে ধরো একটা লেখা আছে কম্পালসারি, কি লেখা আছে কম্পালসারি, ঠিক আছে। এখানে স্টুডেন্ট নেমের ভিতরে ধরো এখানে লেখা আছে হ্যারি পটার, ঠিক আছে। বা ধরো এখানে স্টুডেন্টের নাম হচ্ছে ধরো ফাহাদ, ঠিক আছে। কম্পালসারিতে ধরো 3টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে। আর এইখানে আরেকটা ঘর রাখছে, সেখানে হচ্ছে অপশনাল বা গ্রুপ সাবজেক্ট। ওইটার ভিতরে ধরো আসতে হচ্ছে ফিজিক্স, আছে কেমিস্ট্রি, আর আছে হচ্ছে বায়োলজি, ঠিক আছে। এই হচ্ছে আছে, হ্যাঁ, এই একটা টেবিল। দেখো এইরকম টেবিল আসলে তুমি পারবাই, তাই না? দেখো কি হয়েছে এখানে, এই যে স্টুডেন্ট নেমটা নর্মালি আছে, কম্পালসারি ঘরটা কি হয়েছে কল স্প্যান হয়েছে, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম একসাথে মার্চ করছে, কল স্প্যান হয়েছে। দেখো এই যে ফাহাদ বাংলা ইংলিশ আইসিটি, এখানে কি এমন একটা দাগ যাওয়ার কথা ছিল, এমন একটা দাগ যাওয়ার কথা ছিল, তাই না? তার মানে এই দেখো ফাহাদ, সরি ফাহা হয়ে গেছে, সাদ দেখলে আমার খেয়াল লাগবে, ঠিক আছে। এখানে কি হবে, এই যে ফাহাদ, দেখো খেয়াল করো, দেখো এই যে ফাহাদ বাংলা ইংলিশ আইসিটি, এই 3টার ক্ষেত্রে কি হয়েছে, রো স্প্যান 3 না, 1 2 3, রো স্প্যান 3 আর ভি অ্যালাইন সবার মিডল। কিন্তু খেয়াল করো এই যে ফাহাদ বাংলা ইংলিশ আইসিটি এগুলো কোন সারিতে আছে, এই আছে ফিজিক্স সারিতে, তাই না? এইটা কিন্তু ধরো কথাটা এইটা না, এই রকম আসলে তোমরা পারবা। ধরো এইখানে এসে তোমাকে কোশ্চেনটা এরকম বললো যে টেবিলের রো কে কলাম, টেবিলের কি বললো, রো কে কলাম, বা বাংলায় বলতে পারে সারিকে স্তম্ভে, এবং এবং স্তম্ভকে মানে কলামকে, কলামকে রোতে পরিণত করলে, কলামকে রোতে পরিণত করলে, কলামকে রোতে পরিণত করলে যে টেবিল হবে, যে টেবিল হবে তার HTML কোড লেখো। ধরো এইটা আসলো, তার HTML কোড লেখো, এইটা আসলো, তখন কি পারবা তোমরা? পারতে হবে কিন্তু, ঠিক আছে, তখন কিন্তু পারতে হবে, খেয়াল করো এই একটা জিনিস। তো এখান থেকে জিনিসটা কেমন হবে দেখো, তুমি কি কি করবা দেখো, তৈরি করবা কি দেখো, এই প্রথম ঘরটা না, প্রথম ঘরটা ঠিকই থাকবে, কারণ এটা সারির ওপর ফার্স্টে, কলামেরও ফার্স্টে। তো ফার্স্টে দেখো কি করবা, তুমি ধরো এই যে প্রথম যে কলামটা আছে না, প্রথম কলামটাকে একটা সারিতে রূপান্তর করবা, প্রথম কলামটাকে কি করবা, একটা সারিতে রূপান্তর করবা। খেয়াল করো, ধরো তুমি কি লিখতেছো, তুমি ফার্স্টে লিখলা হচ্ছে স্টুডেন্ট নেম, দেখো ধরো তুমি ফার্স্টে কি লিখলে, তুমি স্টুডেন্ট নেমটা লিখলা, এইটা একটা ঘর, স্টুডেন্ট নেম একটা ঘর, এই ফার্স্টের কলামটাকে একটা সারিতে নিবা। তো খেয়াল করো এইখানে ফাহাদ, ফাহাদ ঘরটা 1টা 2টা 3টা রো স্প্যান হয়েছিল, তাহলে এইটা যদি কলামে পরিণত হয় তাহলে ফাহাদ জিনিসটা 3টা কলাম স্প্যান হবে। তাইলে ওইরকম কয়ভাবে করবা, ধরো এই একটা ফাহাদ নামের এই একটা ঘর তুমি না, ঠিক আছে, এটা একটা কলাম তুমি টানলা, এরপরে তুমি কি করবা, এই ফাহাদের জন্য ফাহাদটাকে একটু মাঝখানে রাখবা, যাতে 3টা কলামকে স্প্যান করা যায়। কয়টা কলামকে, এরকম একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, এরকম চিন্তা করে আরেকটা ঘর টানবা। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? এইভাবে করে শুরু করতে হবে তোমাকে। ধরো এইবার তুমি কি করলা, এইটাকে তুমি করলা হচ্ছে তোমার প্রথম সারি, এইটাকে তুমি কি করতেছো, তোমার প্রথম সারি করতেছো, বুঝছো? এইটাকে তুমি এইবার টান দিয়ে তোমার প্রথম সারি বানায় ফেললা, তাহলে দেখো প্রথম কলামটাকে কিন্তু প্রথম সারিতে নিয়ে গেছো। দ্বিতীয় কলামটাই যে কম্পালসারি, খেয়াল করো এবার আসতেছে কি কম্পালসারি, কম্পালসারিটা এখানে ছিল কলাম, দেখো কম্পালসারিটা এখানে কি ছিল, কলাম ছিল, তাই এইখানে এসে কি হয়ে যাবে, রোতে হবে।
এইখানে ছিল কল স্প্যান 3, তাহলে এইখানে অবশ্যই রো স্প্যান 3। তাহলে কি করবা জানো, এই এরকম 3টা রো বানাবা, এই যে একটা রো, হ্যাঁ এরকম করে 3টা রো বানাবা, এই যে একটা রো, 2টা রো, এই 3টা রো, এই যে 3 নাম্বার যে রোটা না, দেখো 3 নাম্বার যে রোটা করবা, মানে আমি তোমাকে বুঝাইতেছি কেমনে করবা। 3 নাম্বার রোটাকে তুমি বাড়ায় এটা সমান নিয়ে চলে আসবা, ঠিক আছে। আইনা এবার কম্পালসারিটাকে রাখবা এইটার মাঝখানে, কম্পালসারিটাকে রাখবা এইটার মাঝখানে। কেন? কারণ কম্পালসারি যেহেতু এইখানে কল স্প্যান হয়েছিল, এইখানে রো স্প্যান 3 হবে। এইবার ওর ভিতরে কে কে ছিল, বাংলা ইংলিশ আইসিটি না, এই যে দেখো বাংলা ইংলিশ আইসিটি তুমি লিখে দাও, বাংলা ইংলিশ আইসিটি। দেখো তো ওই টেবিলের সাথে মিলতেছে কিনা। এইখানে কি হয়েছিল দেখো, ফাহাদ বাংলা ইংলিশ আইসিটি সবারই কি ছিল, রো স্প্যান 3 ভি অ্যালাইন মিডল। এইখানে কি হবে দেখো, প্রত্যেকের কল স্প্যান 3 হবে আর অ্যালাইন সেন্টার হবে, তাই না, জাস্ট ঘুরে গেছে। এবার দেখো এই যে এই কলামটা অপশনাল ফিজিক্স বায়োলজি, তাহলে দেখো সবার লাস্টের অপশনটা কি হবে, এইখানে আসবে অপশনাল, এবং এই যে এই ঘরগুলো কল স্প্যান 3 হওয়ার কথা না, তার মানে এইখানে একটা কলাম থাকার কথা এবং সেম একটা কলাম এই পাশেও থাকার কথা, হওয়ার কথা, তাই না। এইবার সেই কলামটা এঁকে এই যে লাস্টের দাগটাকে লাগাই দিলেই তোমার টেবিল শেষ, ঠিক আছে, টেবিল তৈরি করা হয়ে গেল। এই অপশনালের ভিতরে 3টা যে অপশন ছিল লেখা দাও, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে দেখো টেবিলের কিন্তু প্রত্যেকটা রো কলামে পরিণত হয়েছে, কলামগুলো রোতে পরিণত হয়েছে, ঠিক আছে। এইখান থেকে এই ধরনের রূপান্তর তোমাকে জানতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, ঠিক আছে, এইটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ থেকে এরকম কোশ্চেন আসতে পারে। কোথা থেকে? ওয়েবসাইটের প্রকারভেদ থেকে কোশ্চেন আসতে পারে। ওয়েবসাইটের প্রকারভেদ, বলো তো ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট 2 প্রকার না? এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে কি, ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট, এই দুটোর ভিতরে পার্থক্য কি? স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো চেঞ্জ করা যায় না, ডাইনামিক ওয়েবসাইট রেগুলার আপডেট করা যায়, তাই না। এই হচ্ছে কথা। এখন উদ্দীপকে কি হবে জানো, উদ্দীপকে ধরো তোমাকে বলে দিচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের দিতে তোমাকে বলবে, মানে ডাইনামিকের এক্সাম্পল উদ্দীপকে দিবে না, উদ্দীপকে দিবে স্ট্যাটিক, তারপরে বলবে এটাকে মানে 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 স্ট্যাটিক তো একটা প্রবলেম, ওই প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে ডাইনামিক এসে, তো এই উদ্দীপকে প্রবলেম দিয়ে তোমাকে বলবে যেটা কিভাবে সলভ করা হয়। ধরো উদ্দীপকে তোমাকে বলতেছে যে একটা গাড়ির ওয়েবসাইট, কি হইতেছে, উদ্দীপকে তোমাকে বলতেছে একটা গাড়ির ওয়েবসাইট। কিসের ওয়েবসাইট? গাড়ির ওয়েবসাইট, যেখানে কোনো তথ্য আপডেট করা যায় না, যার কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছে। আপডেট গাড়ি আসতেছে কিন্তু তারা সেই বিষয়ে জানতেছে না। আবার ধরো উদ্দীপকে গাড়ির ওয়েবসাইটে তথ্য পরিবর্তন করা যায় না, ধরো এটা একটা কথা বললো যে তথ্য পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না, এটা একটা কথা, যায় না। আবার আরেকটা কথা বলতে পারে যে উদ্দীপকে যে কোনো একটা ওয়েবসাইটে কোনো মন্তব্য করা যায় না। মন্তব্য মানে কি? কোনো কমেন্ট করা যায় না, মন্তব্য করা যায় না। উদ্দীপকে তোমাকে বললো যে কোনো কি করা যায় না, মন্তব্য করা যায় না বা কোনো কমেন্ট করা যায় না। বা আরেকটা জিনিস কি বললো, একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপের অপশন নেই। কি নাই? ফর্ম ফিল আপের কোনো অপশন নেই, ফর্ম ফিল আপ নেই, ফর্ম ফিল আপের কোনো অপশন নেই। এরকম উদ্দীপকে অনেক কথা বলতে পারে যে একটা ওয়েবসাইট আছে তার ডেটা চেঞ্জ করতে পারতেছে না, যার কারণে ওই কাস্টমাররা প্রতারণার শিকার হচ্ছে, এরকম কথাবার্তা বলতে পারে। তো এরকম কথাবার্তা বলা মানে কি, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, আর এই সমস্যার থেকে বের হওয়ার উপায় কি, তাকে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হবে, যেখানে রেগুলার ডেটাটা অটোমেটিক আপডেট করা যায় এবং ইউজার ইনপুট দিতে পারে, ঠিক আছে। এটা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়ে চতুর্থ অধ্যায়টাও শেষ করে ফেললাম আমরা, ঠিক আছে। থ্যাংক ইউ।